কি ভাবিস নিজেকে? মানুষ হয়েছিস, সারা জীবন এভাবেই চলবি নাকি? তোর মতো একটা ছেলের জন্ম দিয়ে আমার ভাই সে সব চাইতে বড় ভুলটা করেছে। তোর জন্য বারবার আমরা কত অপমানিত হই সেটা কি তুই জানিস? আসলেই অমানুষ তুই, কুলাঙ্গার। তোর মতো ছেলের দরকার নেই। আপু, তুমি না অনেক খারাপ, বুঝছো? আবির ছেলেটা কত দারুণ তুমি জানো? ওই তোর হাতে কি হলো রে? ছেলেটার সাথে কথা বললাম, বেশ পছন্দ হয়েছে আমার। এখানেই থাম তুই। যে ছেলে কিচ্ছু নেই তার কাছে আমার বোনকে বিয়ে দিব না। বাবার টাকা পয়সা নিবে না, চাকরিও ছেড়ে দিয়েছে, বিদেশে গিয়ে ময়লা কুড়িয়ে খাবে। কোনো দরকার নেই। আপু, চুপ কর তুই। মিশি থেমে যায়। তারপর খালিদ সাহেবের সাথে ফোনে কথা বলতে বলতে আবির ছাদে ওঠে। সাথে সিফাতও আছে, তবে সিফাত শ্রেয়ার সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। আবির বলে, স্যার, আমি জানি কে এখানে ড্রাগস তৈরি করে, কে আসল লিডার, কিন্তু এখন তাকে ধরবো না। সে জানে আমাকে, কিন্তু আমি দেখতে চাই সে আমাকে নিয়ে কতটুকু খেলতে পারে। আচ্ছা, সাবধানে থেকো, ওরা কিন্তু ডেঞ্জারেস। আর মাজেদের কি খবর? মাঝেদ আছে, চিন্তা নেই, আমি এখন সব সামলাতে পারবো। আবির ছাদে উঠে দেখে নিধি দাঁড়িয়ে আছে। নিধিকে দেখে আবির অন্যদিকে চলে যায়। নিধি আসে আবিরের কাছে, আবিরকে বলে, আবির ভাইয়া কেমন আছো? আই এম সরি, প্রান্তি আপুর সাথে বিষয়টা নিয়ে ভুল বুঝেছিলাম। সরি বলার কিছু নেই। আছে, আমি তোমাকে সরি বলবো। বাদ দে, ছাদে একা যে। তোর বিএফ কোথায়? কিসের বয়ফ্রেন্ড? নামটাও বলতে হবে। মিস্টার অর্ণব সাহেব কোথায়? দেখো ভাইয়া, ও আমার। হ্যাঁ, ও তোর। জানি আমি, বলা লাগবে না, থাক, নিচে যাচ্ছি। কথা তো পুরোটা শুনবা, এমন করছো কেন? কারো বিষয়ে শোনার ইচ্ছে আমার নেই। আর ভাবছি কি, মিশিকে বিয়ে করব। মেয়েটা কিন্তু দেখতে খারাপ না। আমার বিয়ের ঘর সাজাবি তুই। যতই হোক তুই আমার বোন বলে কথা, আমরা তো ভাই বোনই। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিধি। নিধির অনেক কান্না পাচ্ছে। অর্ণব যে নিধির শুধু বন্ধু হয় সেটা আবিরকে বোঝাতেই পারছে না। কবে কি দেখেছে আবির নিধিকে অর্ণব প্রপোজ করছে, সেটা নিয়ে আবির ভাবছে অর্ণবের সাথে নিধির রিলেশন। কিন্তু সেদিন আবির বাকি কিছু এখনও দেখেনি, জানেও না নিধি কী করবে, বুঝতে পারছে না। অর্ণবকে তার বিষয়টা জানাতে হবে, যেন সে আবিরকে বোঝায়। আবির অর্ণকে ডেকেছে। অর্ণ আসতেই অর্ণকে ভিডিও গেম বক্স উপহার দেয় আবির। অর্ণ কপাল কুঁচকে বলে, কোনো কাজ না করেই উপহার? কি করতে হবে বলো তো আঙ্কেল? তুই তো ভালোই বুদ্ধিমান, ছোট একটা কাজ আছে। জানি। উপহার তো তুমি এমনি দাওনি, তবে আমার খালামণিকে কি পটিয়ে দিতে হবে? নো, পুরো ডিটেকটিভ হয়ে তোকে একজনের ওপর নজর রাখতে হবে। কিভাবে কি করতে হবে বলে দেব। আরে বাস, এটাই তো চাইছিলাম। তা কার উপর নজর রাখতে হবে? তুই ডিটেকটিভ হতে চাস তাই না? তাহলে ডিটেকটিভের রুলস কি জানিস তো? হ্যাঁ জানি। যাই হয়ে যাক, কোনো গোপন কথা কাউকে বলা যাবে না মিশনের সময়। আর এমনভাবে মিশন চালাতে হবে যেন বুঝতেও পারে না কেউ যে আমি ডিটেকটিভ। তুই তো বহুত পাকারাম, তোকে দিয়েই কাজ হবে। যা, তোর চাকরি ফাইনাল, আমি তোকে বেতন দেব। আচ্ছা বলো কি করতে হবে? আবির অর্ণকে একটা কাগজ দেয়, সেখানে সব লেখা আছে। অর্ণ সেটা পড়ে। কি কি করতে হবে আর কিভাবে করতে হবে অর্ণ সব কিছু বুঝে যায়। আবিরের সামনে অর্ণ কাগজটা পানিতে ফেলে দিল। আবির বলল, কাগজটা ফেললি যে? তুমি যেমন দেয়ালেরও কান আছে ভেবে না বলে কাগজে লিখে দিলা, আমিও চিলেরও চোখ আছে ভেবে কাগজটা পানিতে ফেলে দিলাম, যেন আমাকে ধরলেও কেউ কিছু যেন না পায়। তুই তো দেখি এক লাইন উপরে জানিস। এনে ফোন, এটা দিয়ে ছবি তুলবি তার। কেউ যদি জানতে চায় ফোনটা কার, আরিতার নাম বলবি, আমি আরিতাকে বলে দেবো। ওকে স্যার, এখন আসি। প্রতিদিনের আপডেট আর ফটোস পেয়ে যাবেন। আমি এখন মিশনের জন্য রেডি।
অর্ণ চলে যায়। আবির বাড়ির ভিতরে চলে আসে। রাতে আবির ছাদে যায়। ছাদে উঠে এসে দেখতে পায় প্রান্তি ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ার চেষ্টা করছে, মানে প্রান্তি সুইসাইড করতে যাচ্ছে। আবির দৌড়ে প্রান্তির কাছে যায়, প্রান্তির হাত টেনে ধরে নিচে নামিয়ে বলে, ছাদ থেকে লাফানোর কি দরকার? ট্রেনের নিচে পড়তে পারিস। আমাকে বাঁচালে কেন? আমাকে মরতে হবে, মরে যেতে হবে। কিভাবে বাঁচবো আমি? সব কিছু শেষ হয়ে গেছে আমার। কিছুই শেষ হয়নি। ছেলেটার নাম রাতুল, ও আছে ঢাকার বাইরে। ওকে পুলিশ ধরেছে, টাকাগুলো সব পাঠিয়ে দেবে। অনেক মারছে ওকে। তো আর কি চাস? আমার সব শেষ। তোকে হারালাম, বাড়ি থেকে সম্মান হারালাম, বাড়ির মানুষের চোখের বিষ হলাম। মা বাবা কথা বলছে না। আমি কতটা খারাপ হয়ে গেলাম বল? কি ভুল কাজটাই না করেছি। রাতুল আমার সাথে চিট করেছে। ও কিভাবে পারলো? ওর একটা বউ থাকা সত্ত্বেও, একটা বাচ্চা থাকা সত্ত্বেও আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার সব কিছু লুটে নিয়েছে। এত খারাপ কেন সবাই? যা হবার হয়েছে, নিজেকে সামলে ভালোভাবে থাক। আবির, তুই আমাকে মাফ করে দে প্লিজ। আমার পাশে কেউ নেই, মরে যাব আমি। আমি তোকে হারিয়ে বুঝতে পেরেছি আমি তোকে ভালোবাসি। বিশ্বাস কর, আমার মন এখন খালি তোকে হারানোর আফসোস করে কেঁদে ওঠে। তখনই মনে হয় মরে যাই আমি। দেখ, এসব ভালোবাসা আমার কাছে হাস্যকর মনে হয়। আমার সামনে এসব বলবি না প্লিজ। আবির, তোর পায়ে পড়ি আমি। আমি এখন তোকেই ভালোবাসি। আমার ভাবির বোনের সাথে খুব দ্রুত বিয়ে হতে যাচ্ছে। মেয়েটার নাম মিশি। দেখতে তোর থেকেও বেস্ট। অপশন আছে আমার। তোকে ভালোবাসার কোনো প্রশ্ন আসে না। আর মাপ চাওয়া, সরি বলা এসব বাদ। আমার তোর প্রতি রাগ নেই, নিজেকে সামলা। আমি তোকে ভালোবাসি, সে তোকে বাসে না। আমি প্রমাণ করে দেব আমি তোর জন্য পারফেক্ট, বেটার অপশন। উফ, নাটক বন্ধ কর রে। আবির চলে যায় সেখান থেকে। মেজাজ খারাপ লাগছে ওর। প্রান্তি যতবার ফিরে এসেছে ততবারই ঝামেলা পাকিয়েছে। এদিকে নিধি আর অর্ণব বাইরে বসে আছে। নিধি অর্ণবকে বলছে, অর্ণব, তুমি তো জানোই আমরা বন্ধু। বন্ধু হয়ে একটা উপকার করবা প্লিজ? কি হয়েছে বলো? তুমি তো জানো আমি আবির ভাইয়াকে পছন্দ করি। তাকে বলো না যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, বন্ধুত্ব ছাড়া। প্লিজ। আমি তোমাকে এত ভালোবাসলাম, তবু তুমি অন্য কারো। তুমি কি দেখো না যে ছেলেটা রোজ কত কত কথা বলতো, সেই ছেলেটাই এখন চুপচাপ হয়ে গেছে। তোমাকে ভালোবাসতে গিয়ে আমি বরবাদ হয়ে গেছি। এগুলো বলিও না। আমি শুধু আবিরকে চাই। লাভ ফর ইচ আদার হোক ওর সাথে আমার। আচ্ছা, আমি কথা বলবো। অর্ণবের হাত ধরে ধন্যবাদ দেয় নিধি। সে সময় আবির সামনে এসে দাঁড়ায়। অর্ণবের হাত ধরতে দেখে নিধিকে। আবির কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর আবির বসে আছে। নিশি ভাবি আসে সামনে। আবিরকে এসে সরাসরি বলে, শোনো আবির, তোমাকে আমি বারণ করছি মিশির সাথে কথা বলবা না। আমার বোন আসলে তোমার কাছে, ওকে বারণ করবা কথা বলতে। কেন? আমি বারণ করব কেন? কারণ আমি চাই না সে তোমার সাথে কথা বলুক। আপনি তো আমার সাথে মিশির বিয়ের কথা বলেছেন বাড়িতে, তাহলে এখন কি সমস্যা? হ্যাঁ বলেছিলাম, কারণ ভেবেছিলাম তুমি তোমার বাবার দেওয়ার সম্পত্তি তোমার কাছে রাখবা, আমার বোনটা ভালো থাকবে। কিন্তু তুমি কি করলে? কোনো কিছুই নিবা না, চাকরিটাও ছেড়ে দিলা। তোমার মতো ফকিনের সাথে আমার বোনকে বিয়ে দিব না, আশা করে বুঝতে পারছো? ও, তার মানে আমার সাথে আপনার বোনের বিয়ে দিতে চেয়েছিলেন শুধুমাত্র আমার অর্থ আর সম্পদ দেখে? হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, এখন তো আমার কিছু নেই, চাকরিও নেই, তাহলে তো আপনার বোনকে বিয়ে করার কোনো মানেই হয় না। আচ্ছা, তবে আমি বারণ করব না। আপনার বোন আপনি সামলান। সে আসলে আমি আরও তাকে প্রেমের প্রস্তাব দেব। দেখি আপনি কিভাবে আটকান। দেখো আবির, তুমি কিন্তু আগেও বেয়ারা ছিলা, এখন আছো। এর ফল বাড়ির সামনে কতগুলো গাড়ির হর্ন বাজতে শুরু করে। একসাথে অনেকগুলো গাড়ি হর্ন দিচ্ছে। দারোয়ান বাড়ির দরজা খুলে দিল। এমপি মাজেদ ভিতরে আসে। বাড়ির সবাই ওনার সামনে এসে দাঁড়ালো। আহাদ সাহেব এগিয়ে এসে বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আবার কোন ঝামেলা নিয়ে আসলেন? আপনাকে না বলেছি বাড়িতে আসবেন না? যা হবে বাইরে। বাড়িতে প্রায়ই আপনি এসে ঝামেলা করবেন, এটার অধিকার আপনার নেই। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আরে আহাদ সাহেব, একটু বসতে তো দিবেন? এতটা ওভার তো কবে থেকে হলেন? এসেছি ভালো কথা, প্রথমেই তাড়িয়ে দিচ্ছেন কেন? বসি, একটু পানি তো খেতে দিবেন। আচ্ছা, কি বলতে চান বলেন তো?
আপনার সাথে তো সেদিন রাস্তায় সব কথা হলো, এখন নিশ্চয়ই তারপর থেকে আর কোনো কথা থাকতে পারে না। সেটা ঠিক আছে। আসলে আমি এসেছি আপনার জমির পেপারস ফেরত দিতে। এই নিন, এখানে আপনার জমির পেপারস আছে। আর আপনি যে টাকাটা নিয়েছিলেন, নেওয়ার সময় যে পেপার সাইন করেছিলেন, সেটাও নিন। এটা আর দরকার হবে না। ও, এসব ফেরত দিতে এসেছেন? তাই এতদিন পর আপনার এসব ফেরত দেওয়ার কারণ কি? কারণ তো একটা, সেটা হলো আবির স্যার। আবির স্যার কোথায়? স্যার? আবির আপনার স্যার কবে থেকে হলো? কি বলেন আপনি? হ্যাঁ, স্যারই তো। তিনি তো স্যারই, তাকে সম্মান দিতে হবে না? কি যে বলেন না আপনারা। কিসের স্যার? কি করছো? আপনারা জানেন না? আরে এমপি সাহেব যে, তা এখানে কেন? মাজেদ কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আবির সিঁড়িতে দাঁড়িয়ে মাজেদকে ডাক দেয়। মাজেদ সেদিকে তাকায়। সবাই তাকালো আবিরের দিকে। আবির দ্রুত সিঁড়ি দিয়ে নেমে মাজেদের সামনে আসলো। মাজেদ আবিরকে দেখে সালাম দেয়। বাড়ির সবাই হতভম্ব হয়ে গেছে। একটানা 10 বছর রাজত্ব করা প্রভাবশালী এমপি এসে তাদের বাড়ির ছোট ছেলেকে স্যার স্যার করছে, তার উপর সালাম দিয়ে সম্মান করছে। বিষয়টা কারোরই হজম হচ্ছে না। সবাই শুধু অবাক দৃষ্টিতে আবিরের আর মাজেদের দিকে তাকিয়ে আছে। প্রান্তীয় শকড হয়। মনে পড়ে আবির তাকে সেদিন রাতে বলেছিল রাতুলকে পুলিশ অ্যারেস্ট করেছে, রাতুলকে পুলিশ খুঁজে বের করেছে। কিন্তু কিভাবে? রাতুলকে আবির চিনল কিভাবে? রাতুল আবিরের খোঁজ পেল কিভাবে? আর পুলিশই বা রাতুলকে ধরল কেন? প্রান্তি তো কোনো থানায় কেসও করেনি, তাহলে এটা সম্ভব হয়েছে কিভাবে? প্রান্তি আর ভাবতে পারছে না। রাতুলের কথা মনে পড়তে ঘৃণা আর লজ্জাতে ওর শরীর জ্বলতে শুরু করেছে। আবির মাজেদের কাছে এসে দাঁড়ায়। মাজেদ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজেদের কাণ্ড দেখতে থাকে। মাজেদ বলে, স্যার, আপনার বাবার সব পেপার ফেরত দিতে এসেছি, আর কোনো কিছুই ঝামেলা নেই। তবে স্যার, ওই টাকাটা কবে? আরে ওটা আপনি রাখেন আপনার কাছে, ওটা যখন আমার দরকার হবে আপনাকে আমি বলবো। আর চিন্তা নেই, আপনি ইলেকশনে মন দেন, বাকিটা আমি দেখে নেব। পরবর্তীতে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে পুরো থানাতে কেউ দাঁড়াবে না। আবির শেষ কথাগুলো আস্তে গলায় বলল, মাজেদের কানের কাছে মুখ এনে। মাজেদ তো খুশিতে আবিরকে জড়িয়েও ধরে। মাজেদ বলে, স্যার, তাহলে আজকে আসি, আবার দেখা হবে। কোনো সমস্যা হলে জাস্ট আমাকে বলবেন, আমি নিজেই দাঁড়িয়ে আপনার কাজ করে দেব। আপনি খালি আমার বিষয়টা দেখবেন। হ্যাঁ, ওটা নিয়ে আপনার ভাবতে হবে না। বাড়িতে আসবেন না আর। মেয়ে ছেলে আছে তো, এত লোকজন দেখে তারা ভয় পাবে। যা কথা হবে বাহিরে, আপনার মিটিং অফিসে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন সেইটাই হবে। তাহলে যাই স্যার, যা বললাম সেটাই দেখবেন। মাজেদ চলে যায়। আবির যেন হাফ ছেড়ে বাঁচে, কিন্তু সেই বাচ্চাটা যে বেশিক্ষণ স্থায়ী হলো না, আবির তা টেরই পায়নি। কতগুলো চোখ আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সেটা বুঝতে পেরে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই ওর ছোট চাচা মানে রাহাত সাহেব ডাক দেয় আবিরকে। আবির, এদিকে শোন। জি বলেন। এমপি তোর সিনিয়র মানুষ না? আমাদের বয়সের লোক না? হ্যাঁ, তাতে কি? সে এই উপজেলার এমপি না? হ্যাঁ, জানি তো। মাজেদ সবচাইতে ভয়ঙ্কর একজন লোক। মানুষকে সে কখনো মানুষ মনে করে না। অমানুষের মতন আচরণ তার। সবাই তাকে এড়িয়ে চলে। তোর সাথে এত খাতির কেন? সেটা তিনিই জানেন, আমি কিভাবে বলবো? তোর বাবার জমি দখল করে জোরপূর্বক নিজের নামে পেপার বানিয়ে সেই জমি নিজের করে নেয়। কখনো বাড়িতে এসে হুমকি দিয়ে ছাড়া কথা বলেনি, উল্টো ভয় দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে। আর এমপির সেই ভাগ্নেটাও এখন আর আসে না। তুই আসার পর তার টিকিটাও আর দেখা যায় না। তোর সাথে এমপি এত ভালো ব্যবহার করলো, হঠাৎ দলিল ফেরত দিল, কাহিনী কি? আসলে সেদিন রাস্তায় দেখা হয়েছিল। ওনার একটা আত্মীয়, সম্ভবত ওনারই বোনের মেয়ে, আমার ফ্রেন্ড হয়। একসাথে ঢাকাতে পড়াশোনা করেছি। ওর সাথে সেদিন দেখা হয়েছিল। মাজেদের সাথেই ছিল। আমরা দুজন কথা বলি। মাজেদ তখন সামনে আসে। ওনার সাথে জমির বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমার সেই ফ্রেন্ডটা আবার উকিল তো, তাই আমি সব কিছু আমার ফ্রেন্ডকে বলি। সেই সব ব্যবস্থা করে দিয়েছে। আমি কিভাবে জানবো? আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু উনি এমপি হয়ে তোকে স্যার ডাক। ফারহাদ পুরো কথা শেষ করতে পারলো না। দরজায় আবার কড়া নাড়ার শব্দ শুনতে পায়। আবার কি এলো? ফাহাদ গিয়ে দরজা খুলতেই অবাক হয়।
ভয়, টেনশন আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার সামনে, কারণ একদল পুলিশ এসে দরজার সামনে দাঁড়িয়েছে। ফাহাদ বলে, কি ব্যাপার আপনারা এখানে কেন? এটা কি আহাদ সাহেবের বাসা? জি, কিন্তু আপনারা কি চান? কে আসছে রে ফাহাদ? চাচু, পুলিশ আসছে 5 জন, বাবাকে খুঁজে। ভিতরে আসতে বল। সবার চোখে মুখে চিন্তার ছাপ। পুলিশ কেন আসবে হঠাৎ এখানে? ভিতরে এসে পুলিশ অফিসার জাফর সবাইকে সালাম দেয়। পুলিশদের হাতে ব্যাগ ঝোলানো, প্রান্তি ব্যাগগুলো দেখে চিনতে পারে। জাফর বলে, আহাদ সাহেব কে? জি আমি। কিছু হয়েছে? জি, আপনার মেয়ের ব্যাগ, গহনা, টাকা এই যে নিয়ে এসছি। এগুলো প্রান্তির না। হ্যাঁ, প্রান্তিরই তো। হ্যাঁ, এগুলো আমার। সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। আমরা জাফর থেমে যায়। আবিরকে দেখতে পায় সে। আবিরকে দেখে সামনে এসে সালাম দেয়। সালাম দিয়েই বলে, স্যার, কাজটা কমপ্লিট। কোনো সমস্যা হলে জানাবেন। যাই স্যার। ওহ, রাতুলকে তুলে রিমান্ডে নেওয়া হয়েছে। ওর হাড্ডিগুলো গুঁড়ো করা হয়েছে। মনে হয় না বেঁচে থাকলে সে আর এইসবে ইনভলভ হবে। আবির অফিসারের হাত ধরে দ্রুত বাড়ি থেকে বের হয়। এমনিতে কতগুলো প্রশ্ন আবিরকে নিয়ে করছে বাড়ির সবাই। এখন যদি সবার সামনে বসে থাকে তাহলে আবিরের সিক্রেট বলে কিছুই থাকবে না। আবির দ্রুত বাইরে চলে আসে পুলিশদের নিয়ে। পুলিশদের বিদায় দিয়ে নেহালদের মেসেজ করছিল, এমন সময় মিশি এসে দাঁড়ায় সামনে। আবির বলে, আরে আপনি যে চাঁদের দেবী, হঠাৎ দিনের আলোতে ভুল করে নাকি? জি না, ভুল করে আসিনি। আচ্ছা, আপনি তো ব্যাংকে চাকরি করতেন, তাহলে পুলিশ স্যার বলে কেন? জানি না, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, তাই স্যার স্যার বলে। ইস, কি মিথ্যা কথা বলেন। আপনাদের গ্রামটা ঘুরে দেখা হলো না, ঘোরাবেন? আমার বন্ধু নেহাল আছে, সে ঘুরিয়ে দেখাবে। আমি তাকে বলে দেব, সে আসছেই। কেন কেন? আমি কেন তার সাথে ঘুরতে যাব? বাইক আছে তার, আমার তো কিছুই নেই, এই জন্যই বললাম হেঁটে হেঁটে ঘুরবো। আচ্ছা, আমার ফ্রেন্ডও আসুক, একসাথে ঘুরবো। আর আপনি যেন কি করেন? আমি ডাক্তারি পাশ করে এখনো জয়েন করিনি, বাহিরে দেশে ছিলাম, গ্রাম দেখার ইচ্ছে ছিল। একটু পর নেহাল আসে। আবির আর মিশি দাঁড়িয়ে কথা বলছে। নেহাল এসে দাঁড়াতেই আবির ওদের পরিচয় করিয়ে দেয়। আবির আস্তে গলায় নেহালকে বলে, মেয়েটা ডাক্তার, পটিয়ে নিতে পারলে তোর। নেহাল মুচকি হাসে। অর্ণ এসে পাশে ঘুরঘুর করে। আবির বলে, তোরা সামনে যা, আমি আসছি। ডাক্তার সামনে যান, আমি এখনই আসছি। জলদি আসবি। নেহাল চলে যায়। আবির গাছের আড়ালে চলে আসে। অর্ণ দাঁড়িয়ে আছে। অর্ণ তার পকেট থেকে ফোন বের করে এগিয়ে দেয় আবিরের কাছে। আবির বলে, কাজ কেমন চলছে? যা যা বলছো সব কমপ্লিট। সে কখন আসে, কখন বের হয়, কি খায়, কেমন করে খায়, কেমন করে ধরে, সব কিছু রেকর্ড করছি। তবে সে মেসেজ করে না কারোর সাথে, তেমন কিছু হলে কল করে। তার হাতে একটু ট্যাটু লাগানো দেখলাম, একটা সিংহের ট্যাটু। ট্যাটুটা যখন খালি গায়ে হয়েছিল তখন দেখেছি, আর সেটা বাম হাতের কবজির উপরে। ও, উনি কিন্তু সব কিছু বাম হাত দিয়ে করে, খাবারটা খালি ডান হাত দিয়ে। গুড, তুই পারবি দেশের 1 নম্বর ডিটেকটিভ হতে। আর কিছু? হ্যাঁ, আরও একটা জিনিস পেয়েছি। উনি অনেক পাউডার ব্যবহার করে, দেখো পিক তোলা আছে। উনি একটা কালো ব্যাগ নিয়ে বাড়িতে আসে। আমি গিয়েছিলাম কাছে, বললাম কি আছে ব্যাগে, বলে পাউডার। খুলে দেখি, হ্যাঁ, পলিথিন ব্যাগে সাদা পাউডার। ওনার আড়ালে ছবি তুলেছি, আছে সব। গ্রেট, এই পাউডার মেখেই দুজনে একদিন ভূত সাজবো। ঠিক আছে, আর কিছু? তার ফোনটা চেক করবি, ফোন বুকে ঢুকে ছবি তুলবি সেভ করা নাম্বারগুলোর, যা যা আছে সব দেখবি, আর ছবি তুলে আনবি। এটা কোনো ব্যাপারই না স্যার, আমার প্রমোশন আর বেতনটা এবার বাড়াবেন। ঠিক আছে অর্ণ সাহেব, কাজটা দ্রুত করুন। পিচ্চি হাসতে হাসতে চলে যায়। অর্ণ পিচ্চি হলে কি হবে, বুদ্ধিতে বড়দের হার মানাবে। আবির ছবিগুলো নিজের ফোনে নিয়ে চেক করছে। এমন সময় কে যেন এসে দাঁড়ায়। আবির চমকে ওঠে, নিধিকে দেখতে পায়। কি ব্যাপার তুই? আবির ভাইয়া,
বাবা বলেছিল অর্ণবের মা বাবাকে ডাকবে বিয়ের কথা বলতে। বাহ, এটা তো খুশির সংবাদ। মজা করো না তুমি, আমার চোখের দিকে তাকাও তো তুমি। বলো তো আমার চোখে কি দেখছো? দেখছি অর্ণবের প্রতি তোর ভালোবাসা। হাত ধরে বসেছিলি দেখলাম, কাঁদছিলি কেন? তোদের তো সব ঠিকঠাক, তাহলে কান্নার কি আছে? ও তোকে বিয়ে করবে না বলেছে, মানে ধোকা দিচ্ছে? উফ, তুমি না বেশি কথা বলো। আমি অর্ণবকে বিয়ে করব না, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ বোঝার চেষ্টা করো। হঠাৎ আমাকে ভালোবাসার কারণ কি? দেখো, মজা করো না। তুমি ভালো করেই জানো যে আমি তোমাকে ছোট থেকে পছন্দ করি, না হলে তোমার সাথে সবসময় লেগে থাকতাম নাকি? সেম ভাবনা নিয়ে তো আমি তোর সামনে গিয়েছিলাম। তুই কি বলেছিলিস মনে আছে? বাদ দে সেসব, আমরা ভাই বোন আছি, থাকি, এত প্যারা নিতে হবে না। রাগাবে না আমাকে, আমি কিন্তু অনেক জেদি, তুমি জানো। আমি নিজেকে মেরে ফেলবো বলে দিলাম। তোর ইচ্ছে, বোনকে কখনো ভালোবাসা যায় না। গেলাম আমি। আবির আর দাঁড়ালো না, সে হনহন করে হেঁটে চলে যাচ্ছে। নিধি বলে, আবির, তোমাকে আমি ভালোবাসি। অর্ণবের সাথে আমার কিছুই ছিল না, আমরা শুধুই বন্ধু। আর তোমাকে জেলাস করানোর জন্য ওর সাথে বেড়াতাম। আমি তোমাকে ভালোবাসি, মনে রাখো। যা ইচ্ছে করতে বললা তো, পরে আফসোস করিও না। বাড়ির ভিতরে সবাই বসে আছে। সবার চোখে মুখে ভাবনার বিশাল গভীরতা দেখা যাচ্ছে। তাদের সবার মনে একটাই প্রশ্ন, আবির কি করে? জমির পেপার, প্রান্তির সব ব্যাগ সামনে রাখা, সব কিছু ফেরত পেয়েছে আবিরের জন্য। আবির তো কোথাও যায়নি, ঘরে বসে সব কিছু ফেরত এনেছে। তাহলে সে কে? ভাই, আবির কি করে? আবিরের মামার কাছে প্রশ্নটা করলো রাহাত সাহেব। আবিরের মামা সরাসরি বলল, আমি তো জানি ব্যাংকে জব করে, ব্যাংকে কতবার গিয়েছি, ম্যানেজার রুমে বসেছিল, আমি জানি সে একজন ব্যাংকার। কিন্তু সবাই তাকে স্যার স্যার করছে কেন? হয়তো হতে পারে সে কোনো সিক্রেট অফিসার, নয়তো সরকারি কোনো কর্মকর্তা। না হলে কেন তাকে সবাই স্যার বলে ডাকবে? নিয়াজ সাহেবের কথায় যুক্তি আছে, সবাই এটাতে একমত হয়, কিন্তু তারপরও কোনো উত্তর আবিরের বিষয়ে খুঁজেই পায় না। নিধিও জানে না কিছু, কেউ কিছুই জানে না। তাহলে আবির কে? নিশি ফাহাদের হাত ধরে নিজের রুমে নিয়ে আসে। ফাহাদ এমন টানাটানি দেখে জানতে চায় কি হয়েছে। নিশি বলে, শোনো, তোমার ভাই আসলে একজন বড় মানুষ। সে তার বাবার অর্থ না নিলেও দিব্যি চলে যাবে। দেখছো না, এমপি, পুলিশ আবিরকে স্যার স্যার বলছে। আমি শিওর আবির কোনো বড় কিছু হবে। আবিরের সাথে আমার বোনের বিয়ে দিব। ধ্যাত, তুমি একবার বলো বিয়ে দেবে না, আবার বলো দেবে। আবির জানে যে তুমি মত পাল্টাচ্ছ বারবার। হ্যাঁ, তাকে বলেছি আমার বোনের ধারে কাছেও যেন না ঘেঁষে। তাহলে মাফ করো আমাকে, আবির জীবনেও তোমার বোনকে বিয়ে করবে না, এটা শুনে রাখো। বললেই হলো, আমাকে তো চিনে না, কি করতে পারি। যা খুশি করো, কিন্তু আমি এইসবে নাই। আবিরকে আমার আজকাল ভয় লাগছে, আমি পারবো না বিয়ের বিষয়ে কথা বলতে। ফাহাদ কথাগুলো বলে চলে যায়। নিশি তার মতো করে প্ল্যানিং সাজাতে থাকে। ওদিকে প্রান্তি বারান্দায় বসে কাঁদছে। কেয়া আসে তার রুমে, প্রান্তির পাশে এসে দাঁড়ালো সে। প্রান্তি কারো উপস্থিতি বুঝতে পেরে কান্না থামায়, তাকিয়ে দেখে তার মা এসেছে। কাঁদছিস কেন এখনো? ওই জানোয়ার ছেলের জন্য কাঁদছিস? তাহলে তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো? না মা, তার জন্য না। আসলে আবিরের সাথে নাটক করতে করতে আমি ওকে সত্যি ভালোবাসতে শুরু করেছি। যখন রাতুল এমন করলো, তখন সবার আগে আবিরের মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠল। আমি কি করব? আমার যে সব হারিয়ে গেছে। আবির আমাকে কখনো আর বিশ্বাস করবে না। আবির একটা ভালো ছেলে, দেখলি না তোর সব কিছু ফিরিয়ে এনে দিয়েছে। তাছাড়া ওই ছেলের অবস্থাও খারাপ করেছে। এমন একটা কাজ করতে পারলি যে আবিরের সামনেও তোকে নিয়ে কিছু বলার নেই আমার। মা, আমি সত্যি আবিরকে চাই। এবার কোনো ফান না, কোনো নাটক না। তুমি ওর বাবা মার সাথে কথা বলো, দরকার হলে আমার বাবাকেও বোঝাও। আমি আবিরকে পেলে একদম ভালো হয়ে যাব। সেটা না হয় বোঝালাম, কিন্তু আবির তোকে পছন্দ করবে? আমি আবিরকে ম্যানেজ করব, তুমি ফ্যামিলি ম্যানেজ করো। মিশির সাথে নাকি ওর বিয়ের কথা হচ্ছে। হ্যাঁ, দেখ কি করবি। আবির তো তাকে না করে দিয়েছে। তোর কথা বললে যে কি হবে কে জানে। তারপরও তুমি সব ম্যানেজ করো, জোর করে হলেও আমি আবিরকে চাই। দুজনে কথা বলতে থাকে, কি যে হতে যাচ্ছে দেখা যাক। আবির ছবিগুলো খালিদ সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছে।
প্রায় দৌড়াতে দৌড়াতে নেহাল আর মিশির কাছে আসলো আবির। দুজনে টং দোকানে বসে বেশ আরামেই গল্প করছে আর চা খাচ্ছে। আবিরকে দেখেই ওরা দুজন এগিয়ে আসে। নেহাল বলে, আমাদের ডাক্তার বেআইন তো কখনো নাকি টং দোকানে বসে চা খায়নি, তাই অফার করলাম। বেশ করেছিস। আরে শুনেন, আপনার ফ্রেন্ড কেমন যেন বলে কিনা সুন্দরী মেয়ে দেখলে ওর হাঁটু কাঁপে। কখনো কোনো মেয়েকে সে প্রপোজই করেনি, মেয়ের পেছনেও ঘোরেনি। হাসি পাচ্ছে। ছেলেটা অনেক ইনোসেন্ট। এমন সময় একজন বৃদ্ধ রাস্তা পার হচ্ছিল। দূর থেকে একটা ট্রাক আসছে। বৃদ্ধটি রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছে। মিশি সেটা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে বৃদ্ধকে বাঁচানোর জন্য। আবির নেহালকে ইশারা করে দৌড়ে যেতে বলে। নেহাল না করে দেয়। আবির পিছনে লাথি মারে নেহালে। নেহাল দৌড়ে বৃদ্ধার কাছে যায়, তাকে রাস্তা পার করে দেয়। ট্রাকটাও সাথে সাথে চলে যায় সেখান থেকে। রাস্তার একপাশে পড়ে দুজন। মিশি দৌড়ে এগিয়ে আসে। আপনারা ঠিক আছেন? কিচ্ছু হয়নি তো? না না, ঠিক আছে, কিছু হয়নি। থ্যাঙ্কস আল্লাহ। কি যে হতো, আপনি নিজের জীবনে তোয়াক্কা না করে এভাবে কারো জীবন বাঁচালেন। ইউ আর এ গ্রেট পারসন। মিশি নেহালের দিকে মুচকি হেসে চলে যায়। নেহাল কি হলো কিছুই বুঝতে পারে না। পাশে বৃদ্ধ লোকটি দাঁড়ানো। আবির বলে, সাজিদ এবার পালা, মিশি দেখলে সমস্যা কিন্তু। বন্ধু, তাহলে নেয়ালকে সামলা। গেলাম আমি। আর দাড়ি গোপ পরে থাকতে পারছি না, চুলকাচ্ছে। সাজিদ কথাটা বলে নেহালের পিছনে লাথি দিয়ে দৌড় মারে সেখান থেকে। নেহাল অবাক হয়ে তাকায় ওদের দিকে। নেহাল বলে, কি হলো এটা? সাজিদ ছিল না, ও বৃদ্ধ সেজে আসলো কেন? হ্যাঁ, সাজিদ ছিল, আর ট্রাক চালাচ্ছিল সাকিব। যা এবার মিশিকে পটা, সহজ করে দিলাম সব, বাকিটা তোর কাজ। এই মেয়ে যদি বলে আমাকে বিয়ে করবে, তবে খবর আছে বলে দিলাম তোর। কিন্তু তুই কেন করবি না? আমি একজনকে ভালোবাসি। যা এবার। কে রে? বল, এখনই বল। পরে বলবো, এখন না। নেহালকে পাঠিয়ে দেয় মিশির কাছে। ফোন বেজে ওঠে আবিরের। প্রান্তির নাম্বার থেকে কল। আবির কেটে দেয়। প্রান্তি আবারও কল করা শুরু করে, কিন্তু আবির আর রিসিভ করে না। প্রান্তির রাগে দুঃখে কেঁদে ফেলে। প্রান্তি মিশির কাছে এসেছে। মিশিকে বলে, তুমি কি আবিরকে বিয়ে করতে চাও? আপু তো বলেছে দিবে বিয়ে। শোনো, আবিরের সাথে আমার 7 বছরের রিলেশন। সেখানে থাকতো না, বাড়ি ছেড়ে চলে যায়। তোমার বোনকে জিজ্ঞাসা করবা বাড়ি ছেড়ে কি আবির চলে গেছিল কিনা। কেউ জানে না কেন গেছিল। আসলে ওর বাচ্চা আমার পেটে ছিল। আমাকে প্রথমে সে বিয়ে করতে অস্বীকার করে, তাই আমার ভয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়। কি এত বড় কথা? ছি, আবির তাহলে এত খারাপ? একটা মেয়ের সর্বনাশ করে এভাবে চলে যেতে পারে? এখন এসে কি বলে? এখনও এসে বিয়ে করতে চাচ্ছে না। দেখো, ফোন দিলে রিসিভ করে না, খালি ইগনোর করে। কতটা খারাপ যে কি বলবো। আমি তো ওই খারাপটার পাল্লায় পড়ে জীবনটা শেষ করেছি। আমি চাই না তোমারও জীবন এভাবে শেষ হোক। আর আমি ওরা শিক্ষা দিতে পালিয়ে গিয়েছিলাম আর একজনের সাথে। আবির আমাকে ঢাকাতে রেখে দেয়, গল্প বানাই অন্যজনের সাথে চলে গিয়েছিলাম। আসলে সে ঢাকাতে গিয়ে আমাকে মারতো, বলতো কেন তার পিছনে পড়ে আছি। দয়া করে তার থেকে যেন দূরে সরে যাই। কতটা কষ্টে বাচ্চাটা নষ্ট করতে হয়েছিল জানো না। তুমি তো মেয়ে, তুমি আর একটা মেয়ের কষ্টটা বুঝবে। তোমার কাছে অনুরোধ, তুমি কাউকে বলবা না এসব কথা, তাহলে সে আমাকে মেরে ফেলবে। দেখছো না, ফোনটাও ধরে না, কথাও বলে না আমার সাথে। মিশি হাঁ করে প্রান্তির দিকে তাকিয়ে আছে। প্রান্তি এমন একটা কথা বলবে সে কখনো কল্পনাতেও আনেনি। মিশির চোখ মুখ লাল হয়ে গেছে। সে এমন একটা ছেলের পাল্লাতে পড়তে যাচ্ছিল, কখনো ভাবেইনি ছেলেটা এতটা খারাপ। আল্লাহ বাঁচিয়েছে। মিশি প্রান্তির হাত ধরে বলে, চিন্তা করো না বোন, আমি তোমার পাশে আছি। কথা দিলাম আমি আবিরকে বিয়ে করব না। আবিরকে তোমাকে পাওয়ার সব ব্যবস্থা হেল্প আমি করব, আর তোমার প্রতি অন্যায় হতে দেব না। একটা মেয়ের সাথে এত বাজে কাজ কিভাবে করতে পারলো? ছি, কি জঘন্য খারাপ ছেলে ও। থাক থাক, আর কিছু বলো না। মনটা খারাপ ছিল, কেউ পাশে এসে দাঁড়ালো, হালকা লাগছে বেশ। আজ থেকে আমরা বন্ধু। আচ্ছা। প্রান্তি মিশিকে জড়িয়ে ধরে। মিশির প্রান্তির জন্য খুব খারাপ লাগছে, আর প্রান্তি মুচকি মুচকি হাসছে।
মনে মনে বলে, হ্যাঁ, তুমি তো জানো না চান্দু, আবিরের থেকে তোমাকে দূরে সরিয়ে দিলাম। গাধি একটা, মানুষ চিনতে ভুল করে, বলদ। আবির পায়চারি করছে। অর্ণব আসে সামনে। অর্ণবকে দেখে আবির চলে আসার প্রস্তুতি নেয়। অর্ণব ডাক দিয়ে বলে, আবির ভাই, একটু দাঁড়াবা, কয়েকটা কথা ছিল। এখানে এসে মোটামুটি সবার সাথে পরিচিত হলেও তোমার সাথে এখনো হয়নি। আমি অর্ণব, ম্যাজিস্ট্রেট অফ পুলিশ। এখনো জয়েন করিনি, তবে খুব শীঘ্রই জয়েন হব। জানি, ব্যাচ 51, পিসিএস প্রথম। জানো এটা কিভাবে? যেভাবে জানা যায় সেভাবে। আচ্ছা, যাই হোক, যেটার জন্য ডেকেছি আসলে নিধির বিষয়ে বলছি। নিধি তোমার কাজিন হয়। সত্যি বলতে আমি হলাম উড়নচণ্ডী মানুষ। নিধি আমাকে কেমন চুপচাপ করিয়ে দিয়েছে। আমি নিধিকে অনেক ভালোবেসে ফেলি। সেটাই ছিল আমার, কারণ তাকে ভালোবাসা যখন শুরু করি তখনই জানতে পারি আপনাকে সে ভালোবাসে। আমাকে সে অনেক বুঝে। কখনো বলিনি সে আমাকে চায়, বরং বলেছে আপনাকে না পেলে সে কাউকেই চায় না। আমি চেয়েছিলাম বন্ধু হয়ে তাকে আমার প্রতি ইমপ্রেস করব, কিন্তু নিধি না চাইলে এসব কি হয় বলো? নিধিকে আমার ভালো লাগে, নিধি আবার তোমাকেও ভালোবাসে। আমরা জাস্ট বন্ধু। নিধিকে ভুল বুঝিও না, সে অনেক কষ্ট পাচ্ছে। সে তোমার আর প্রান্তি আপুর বিষয়টা দেখলে জেলাস হয়। তোমার সামনে আমার সাথে ঘনিষ্ঠ হয়েছে। একদিন তুমি ওকে প্রপোজ করতে এসেছিলে। আমি সেদিন ওকে প্রপোজ করি। তুমি আমার হাত থেকে ওর ফুল নেওয়াটা দেখেছিলে সত্য, কিন্তু তারপর কি হয়েছিল সেগুলো তো জানো না। ফুলগুলো নিয়ে নিধি বলে এগুলো আমার কাছে থাক, আবিরকে দিব আমি। এসব প্রপোজ করবা না অর্ণব ভাই। আমি আবিরকে ভালোবাসি, তাই এসব আমি আবিরের থেকেই শুনতে চাই। তুমি যেমন তাকে ভালোবাসি বলতা, সে দৌড়ে এসে আমাকে খুশি হয়ে তোমার গল্পই করতো। ঠিক করে নাও সব কিছু প্লিজ। অর্ণব কথাগুলো বলে চলে যায়। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির জানে নিধি তাকে ভালোবাসে, কিন্তু এখন যদি আবির সেটা গ্রহণ করে তবে সমস্যা হয়ে যাবে। এর পিছনের কারণ হলো সাইকো গ্যাং। যেহেতু সে আবিরকে চেনে, তাই আবিরের কাছের মানুষকেই সাইকো গ্যাং টার্গেট করবে। আবার প্রান্তিও ফিরে এসেছে। যতবার প্রান্তি আবিরের কাছাকাছি আসার চেষ্টা করেছে ততবারই কোনো না কোনো ঝামেলা হয়েছে। তাই আবির ইচ্ছে করেই নিধিকে অ্যাভয়েড করে চলেছে, যাতে নিধিকে নিয়ে কেউ কোনো কিছু না ভাবে। পরের দিন সকালে আবির বাইরে যাচ্ছিল। অর্ণ আসে, আবিরকে বলে, তাকে আজকে বলতে শুনেছি এক জায়গাতে মাল পাঠাতে হবে। তার গাড়িতে গেলে কেউ সন্দেহ করবে না, কারণ তাকে সবাই এমপি হিসেবে চেনে। এটা কে? ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। অর্ণ চলে যায়। আবির ফোন করে অর্কদের। অর্ক রিসিভ করতেই আবির বলে, এমপি মাজেদ তার গাড়িতে তার ড্রাগস নিয়ে যাবে শহরের বাইরে, অ্যালার্ট থাকো। একেবারে রাস্তা সহ তুলে নিয়ে যাবে মাল সহ, তারপর বাকিটা দেখা যাবে কি করা যায়। ঠিক আছে। আবির ফোন কাটতেই দেখে সামনে প্রান্তি দাঁড়িয়ে। প্রান্তি আবিরের কাছে আসে, আবিরের হাত ধরে বলে, আবির, আর কত কষ্ট দিবি আমাকে? আমি তোকে অনেক ভালোবাসি, আর পারছি না কষ্ট নিতে। আমি একটু শান্তিতে থাকতে চাই। 7 বছর আগে যা হয়েছে সেসব ভুলে গিয়েছি। এখন তো আমি তোকে ভালোবাসি। আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। আমি শুধু তোকে ভালোবাসতে চাই। প্রান্তিক দেখ, তোকে আগেও বলেছি এসব কিছু বন্ধ কর। আমি কখনো তোকে ভালোবাসবো না। আমার সামনে কখনো এসব কথা বলতে আসবি না। আমরা বন্ধু হিসেবে ঠিক আছি, এসব আমার দ্বারা হবে না। কেন হবে না? আমি তোকে ভালোবাসি, তোকে আমার চাই। আমি তোকে ছাড়া বাঁচবো না। প্রতিবার একই কথা বলিস, শর্ত? আবির চলে যায় সামনে থেকে। নিধি দূর থেকে দেখছিল সব। আবির যে প্রান্তিকে ভালোবাসবে না সেটা শুনে নিধি অনেক খুশি। নিধিও দৌড়ে সেখান থেকে চলে আসে। মিশি আড়াল থেকে বের হয়। প্রান্তির চোখে পানি। মিশি পানি মুছে দিতে দিতে বলে, কেঁদো না তুমি, আমি সব দেখেছি। আবির তোমাকে চায় না, আমি ওর সাথে কথা বলবো। আমার কষ্টটা কেউ বুঝছে না, কতটা ভালোবাসি ওকে আমি। এক বিছানায় সময় কাটালাম, অথচ আমাকে সে এখন দূরে যেতে বলে। কত কিছু ওর জন্য সহ্য করেছি আমি, তবুও মূল্য দিল না আবির। চিন্তা করো না আপু, আমি দেখছি কথা বলে। মিশি চলে আসে প্রান্তির থেকে। প্রান্তি হাসতে থাকে। মিশি নিশির কাছে এসে বলে, আপু
তুমি ঠিক ছিলে। আবির ভালো না, আমি ওকে কখনো বিয়ে করব না। আবিরের বন্ধুটাই অনেক ভালো, বিয়ে করলে ওরকম একটা মানুষের সাথেই করব। কি বলিস? আমি তো ভাবছি তুই যেহেতু আবিরকে চাচ্ছিস তাই তোর সাথে আবিরের বিয়ে দিব। না না, আবির কি 8 বছর আগে বাড়ি থেকে চলে যায়? হ্যাঁ, কেন? তুই জানিস কিভাবে? আমি অনেক কিছুই জানি, যা শোনার দরকার ছিল শুনেছি। আর কিছু লাগবে না। আবির একটা মিথ্যুক। ভাগ্যিস তুমি আটকে ছিলে আমার সাথে ওর বিয়েতে। করব না আমি ওকে বিয়ে। মিশি কথাগুলো বলে চলে যায় সেখান থেকে। নিশি কি হলো বুঝতে চেষ্টা করে, তবে নিশি আর তার বোনের বিষয়ে কিছু বলবে না। এমপির গাড়ির সামনে কতগুলো বাইক এসে থামে। বাইকগুলো তার গাড়িটা চারপাশ থেকে ঘিরে ধরে। মাজেদ গাড়ি রাখতে বাধ্য হয়। গাড়ি থেকে নামে না সে। একটা ছেলে গাড়ির কাছে গুলি করে, কিন্তু বুলেট প্রুফ কাঁচ হওয়াতে কাঁচের তেমন কিছুই হয় না। কাঁচের উপরে স্টিক বোম লাগিয়ে দেয় ওরা। তারপর সেটা ফাটতেই কাঁচ ভেঙে যায়। মাজেদকে গাড়ির ভিতর থেকে টেনে বের করে। মাজেদ বলে, তোরা কারা, কি চাস, এমন করছিস কেন? একা একা ঢাকাতে যাচ্ছিস, আমার সাথে ড্রাগস নেই, ভাবছিস আমরা জানি না? চল শালা, তোকে এমন জায়গাতে রাখবো জীবনে তোর বাপ সাইকো লিডার এসেও খুঁজে বের করতে পারবে না। এরপর অর্করা তাদের মুখের উপর থেকে মাস্ক সরায়। মাজেদ ওদেরকে চিনতে পারে, কিন্তু মাজেদ কিছু বলার আগে মাজেদের মুখে অজ্ঞানের মেডিসিন চেপে ধরে। সে জ্ঞান হারায়। মাজেদকে ওরা গাড়ি সহ সেখান থেকে নিয়ে যায়। আবির বাড়িতে বসে আছে। কিয়া বেগম আর নিয়াজ আসে আবিরের সামনে। আবিরকে নিয়ে যায় বাড়ির পিছনে। আবির ওনাদের সাথে আসে। একটা গাছের নিচে বসলো ওরা। আবির কিছু বুঝতে পারছে না। কিয়া বেগম আবিরের হাত ধরে করুণ সুরে বলে, বাবা আবির, এলাকার সব মানুষ জানে যে তুই আর প্রান্তি পালিয়েছিস। মান সম্মান যা নষ্ট হওয়ার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যে প্রান্তির সাথে যদি তোর বিয়ে দিই কেমন হয়? আমি জানি তুই কখনো আমার কথা ফেলতে পারবি না। প্রান্তি তোকে অনেক ভালোবাসে বাবা, ও ভুল করেছে জানি, কিন্তু তুই ওর পাশে থাক প্লিজ। আবির মুচকি হাসলো। কিয়া বেগম বুঝতে পারছে আবিরের কথাগুলো পছন্দ হয়নি, তবুও চুপচাপ দাঁড়িয়ে আছে কিয়া বেগম। নিয়াজ সাহেব বলে, আবির, তোকে আমি অনেক বকাঝকা দিয়েছি, অনেক খারাপ বলেছি, কিন্তু তুই আমার উপকার করে গিয়েছিস। আমি জানি তোর কাছে আমার মাপ চাওয়ার সুযোগ নেই, তবু হাত জোর করছি, আমার মেয়ের পাশে থাক, ওর তোকে খুব দরকার। আপনারা অনেক ভালো সুযোগের ব্যবহার করতে পারেন। যখন সে বলল আমি তার গায়ে বাজে স্পর্শ করেছি, এক রেহানা বেগম ছাড়া আমার পক্ষে সেদিন কেউ কোনো কথা বলেনি। সবাই নিজেদের মতো করে বিশ্বাস করেছেন। তারপর যখন সে আমার সাথে বিয়ের আগের রাতে চলে গেল, সব না জেনেই কত কথা শোনালেন। যাই হোক, এ ব্যাপারে আমার পরিবার যেটা বলবে সেটাতেই আমি রাজি। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। নিধিকে দেখতে পায় আবির। আবির নিধির পাশে গিয়ে বসলো। নিধি চুপচাপ বসে ফোন চাপছে। খেয়ালও করেনি আবির এসে পাশে বসেছে। আবির নিধির ফোনের দিকে তাকায়। নিধির ফোনের ওয়ালপেপারে আবিরের ছবি সেভ করে রাখা। আবির সেটা দেখতে পেয়ে অবাক হয়। এই ছবিটা অনেক বছর আগে, এখনও নিধির ফোনে আছে দেখে অবাক হয়। আবির নিধিকে ডাক দেয়, কিরে, ফোনে কি দেখছিস? তুমি তুমি কখন আসলে? বুঝলি, তুই তো এখন আমাকে ভাইয়ের চোখে দেখিস। একটা খবর দেওয়ার আছে। আমার মিশির সাথে বিয়ে হবে না, করব না আমি, তবে প্রান্তির সাথে বিয়ে হতে যাচ্ছে। কি পাগল হয়ে গেলে? ওই মেয়েকে তুমি বিয়ে করবে? কিভাবে সম্ভব? মানে আমি যে তোমাকে ভালোবাসছি সেটা তোমার চোখে পড়ছে না? প্যানিক করিস না, তুই নিজেই বলেছিস বিরক্ত হয়ে। আমাকে তুই ভাই ছাড়া কিছুই ভাবিস না, তাই প্রান্তির বিয়েতে তোকে যেন সবার আগে আমি সামনে দেখতে পাই। আবির তুমি? আমি জানি আমাকে তুই ভাই মনে করিস। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। খালেদ সাহেব সামনে বসা। মাজেদার রিয়াদ তাকিয়ে আছে খালেদের দিকে। খালেদের পিছনে অর্ক, মাসুম আর সিয়াম দাঁড়ানো। মাজেদের দিকে তাকিয়ে খালেদ বলল, প্রায় 3 বছর হতে চলল তোরা দেশে ড্রাগস ভরিয়ে দিয়েছিস। তোদেরকে কোনো অফিসার ধরতে গেলে সে হয় আর ফিরে আসে না, নয়তো চাকরি ছেড়ে দেয়। তার মানে এবার অফিসার আবিরকে পাঠিয়েছিলেন? আমি কখন বললাম আবির কোনো অফিসার? আবির অফিসার না।
তাহলে সে কে? হা হা হা, অর্ক, আবিরকে সেটার পরিচয় দিতে বল। বলে দেন, আবিরকে? না থাক, বাচ্চারা ভয় পাবে। হুম স্যার, ওদের কি করব? কি করবা? একটা কিডনি, একটা চোখ আর একটা পা কেটে নাও, তারপর রাস্তায় পড়ে থাকুক। স্যার প্লিজ এমন করবেন না। আমাদের কি করতে হবে শুধু সেটাই বলেন, সব করব, তবুও এমন করে মারবেন না, বলুন স্যার। কি করবো বলো তো? ওরাও তো অনুরোধ করছে, বাঁচিয়ে রাখবো। হ্যাঁ স্যার, রাখুন। বেচারা দুজনেরই দোষী বা কি বলেন? ওরা তো টাকার জন্যই কাজ করেছে। আচ্ছা, সেই ওটা কে? যদি তোরা সাক্ষী দিস, সব কিছু স্বীকার করিস, তাহলেই ছেড়ে দেবো, গ্যারান্টি আমি। ঠিক আছে স্যার, সব করব আমরা, খালি মারবেন না। অর্ক, ক্যামেরা অন করো, ভিডিও শ্যুট করো ওদের বয়ানের। আমি মিস্টার সাইকোর জন্য ইনকাউন্টারের অর্ডার নিয়ে আসি। ঠিক আছে স্যার। সব কিছু রেডি করে ওরা। মাজেদকে একটা চেয়ারে বসায়, নিজের নাম বলে নিজের মতো স্বীকারোক্তি দিয়ে দেয়। তারপর আবির এখান থেকে চলে যাওয়ার শেষ পর্যায়ে চলে এসেছে। আবিরের কাছে এখন সব প্রমাণ ও তথ্য চলে এসেছে, কিন্তু সাইকো গ্যাং কে? সে আবিরের উপরে নজর রাখে কিভাবে? আবির পায়চারি করছে, গাছের গোড়াতে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখে। ড্রেস আপ দেখে মনে হচ্ছে এটা অর্ণব। হ্যাঁ, অর্ণবই। আবির সেদিকে তাকাতেই অর্ণব দৌড়ে চলে যেতে থাকে। আবির কিছুই বলল না। আবির মুচকে হাসলো। আবিরের সন্দেহটা তবে ঠিক দিকেই যাচ্ছে। আবির ঘুরে চলে আসবে, তখনই মিশি এসে সামনে দাঁড়ায়। মিশিকে দেখে আবির মুচকি হাসলো। আবিরকে বলে, আপনাকে আমি অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি একটা চরিত্রহীন, লম্পট, বেহাই একটা ছেলে। আপনার মতো ছেলে যদি আমার বয়ফ্রেন্ড হতো, কবে যে আপনাকে মেরে ফেলতাম সেটা আপনিও বুঝতে পারতেন না। আমার ভাবতেও বমি আসছে যে আপনার মতো একটা ছেলের সাথে আপু আমাকে বিয়ে দিতে চেয়েছিল। কিভাবে পারলেন একটা মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করতে? আসলে খারাপ মানুষেরা মিষ্টি কথা বলে, তাদের চেহারাও সুন্দর হয়। আপনি তারই বড় প্রমাণ। 1 মিনিট, একটু দম নেন, তারপর না হয় আবার শুরু করে। তবে তার আগে বলেন তো, আমি আসলে করেছিটা কি? এখনো জিজ্ঞাসা করছেন কি করেছেন? বুঝতে পারছেন না আপনি? এতটা খারাপ মানুষ আপনি, তাকে আবার বুঝিয়ে বলতে হবে? একটু বেশি বলে ফেলেছেন। তবুও কি করেছি সেসব যদি বলতেন তাহলে অনেক ভালো হতো। আগে একটা চর মারতে দিবেন। না থাক, আপনার মতো জঘন্য মনের মানুষকে স্পর্শ করার ইচ্ছেও আমার নেই। কিভাবে মারলেন একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে? তা কোন মেয়ের জীবন নষ্ট করলাম মিস? ঢং করে কথা বলবেন না একদম। প্রান্তি আপনার কি হয়? কাজিন হয়। আর কি? আর কি হবে? আর কিছুই না। এখনো মিথ্যা বলে যাচ্ছেন। ওর পেটে আপনার বাচ্চা ছিল না? প্রান্তিকে প্রেগনেন্ট করেছেন আপনি। সেটা জানার পর প্রান্তির সাথে ঝামেলা করে চলে গিয়েছিলেন এখান থেকে। আপনাকে তারপরও প্রান্তি ভালোবাসছে। যখন ফিরে এলেন তখনও সে আপনাকেই ভালোবাসছে, আপনাকে নিয়ে পালিয়েছে। আর আপনি কিনা নাটক করে নতুন ছেলে বানিয়ে গল্প সাজিয়ে সবার কাছে বলছেন অন্য কথা। ছি আবির, আপনি এতটা খারাপ জানা ছিল না। শেষে কিনা মেয়েটা এখনও আপনাকে বিয়ে করতে চাইছে, আর আপনি কিনা কন্টিনিউয়াসলি তাকে রিজেক্ট করে যাচ্ছেন। মধু খাওয়া হয়ে গেছে না? এখন কি আর সেই মেয়েকে ভালো লাগবে? আপনাদের মতো প্লে বয় ছেলেদের আমার চেনা আছে। এভাবে মেয়েদের জীবনকে নিয়ে খেলবেন না, মানুষ কষ্ট পায়। ও, এগুলো প্রান্তি বলেছে নিশ্চয়? হ্যাঁ, অবশ্যই প্রান্তি বলেছে। এছাড়া কে বলবে? আপনার কথা শুনতে বিরক্ত লাগে। আপনি তো আবার গিয়ে প্রান্তিকে মারবেন। আপনাকে আমি পুলিশে দেব। এই প্রথমবার কেউ প্রান্তির কথা একটা বিশ্বাস করলো না। ঠিক আছে, প্রান্তি যেহেতু বলেছে তাহলে সব ঠিক আছে। আপনি হাসছেন? আবির কোনো কথা বলল না, সেখান থেকে চলে যায়। আবিরের হাসি মুখ দেখে মিশির প্রচণ্ড রাগ হয়। আবির খুব ইজিলি কথাগুলো কেন নিল? বাড়ির সবাই একসাথে বসে আছে, আবির নেই। আবির ঢাকাতে এসেছে, খালিদ সাহেবের সাথে দেখা করার জন্যই এসেছে। আবিরকে ডেকেছে তিনি। আবির বলে,
আমি চিনতে পেরেছি সে কে। সাইকো গ্যাং এতদিন আমাদের সামনেই ছিল, কিন্তু তাকে আমি বুঝতে পারিনি। এই বছরে যতজন বিসিএস পরীক্ষা দিয়েছে সবার ডিটেলস বের করো, আর যারা চান্স পেয়েছে তাদের গুলো লাগবে এখনই। আবিরের কথা মতো অর্করা কাজ শুরু করে। সেখান থেকে বাছাই করে যারা চান্স পেয়েছে তাদের লিস্ট, তারা কোথায় কোন জেলাতে জব নিয়েছে সেসব লিস্টও বের করে। এদের ব্যাকগ্রাউন্ড চেক করে একটাই নাম চোখে পড়ে বেশি, আর সেটা হলো অর্ণব। আবির অর্ণবের ফ্যামিলি হিস্ট্রি বের করার জন্য অর্কদের পাঠিয়ে দেয়। এদিকে বাড়িতে সবাই বসা। নিয়াজ সাহেব আহাতকে বলে, বন্ধু, তোর সাথে আমার সম্পর্ক সেই ছোট থেকে 50 বছরের বেশি হয়ে গেছে তোর সাথে আমার সম্পর্কে। তোর কাছে কিচ্ছু কখনো চাইনি আমি, কখনো তোর কাছে টাকাও চাইনি আমি। চেয়েছিলাম একটা ফ্যাক্টরি করতে, সেটার জন্য তোর কাছে টাকা চাইনি আমি। বলতে পারিস তোকে আমি আমার পরিবারের থেকেও বেশি ভালোবাসি। আমি তোকে মানি, তোকে ভাই হিসেবে দেখি। কারণ সত্যি বলতে আমার পরিবার তোর পরিবারের কাছে কৃতজ্ঞ, আমার বাবা মা তোর বাবার কাছে কৃতজ্ঞ। সব মিলিয়ে তোর কাছে আসলে চাওয়ার থাকে না। কি হয়েছে তোর? হঠাৎ আজকে এভাবে কথা বলছিস কেন? কিছু হয়েছে? ভাবি আর তোর মুখ শুকনো দেখাচ্ছে। কিছু লাগবে? লাগলে বল, যা বলছি সেসব পুরনো কথা। এখন বল কি হয়েছে। আহাদ সাহেবের কথা শুনে নিয়াজ জোরে একটা শ্বাস ছাড়ল। কি বলবে বুঝতে পারছে না। বাড়ির ভিতরে অনেক লোকজন, অথচ পরিবেশটা পিনপিন নীরবতা ভর করেছে। নিয়াজ বলল, আসলে আহাদ, আমি তো তোর বন্ধু বা ভাই, তাই না? হ্যাঁ। তাহলে তোর ভাই যদি একটা কিছু চায় তুই সেটাতে না করবি না নিশ্চয়? একদমই না। কি লাগবে খালি বল। কথা দে দিবি। আরে বল, কথা দেওয়ার প্রয়োজন নেই। ও বুঝি, দিবি না? থাক তাহলে। কেয়া, চলো উঠি। আমরা পরই থাকবো সবসময়। নেওয়াজ, রাগ উঠাবি না বলে দিলাম। আচ্ছা যা, কথা দিলাম, বল কি লাগবে। নিয়াজ চুপ হয়ে গেল আবার। এদিকে আবির গাড়ি নিয়ে বের হয় বাড়ির উদ্দেশ্যে। অর্ণবের নামে ব্যাংকে অনেকগুলো টাকা। এত টাকার মালিক কেন সে? আবির গাড়ি চালাতে থাকে। নিয়াজ আবার বলল, প্রান্তি আর আবির যখন ইন্টারে পড়তো তখন একটা ঘটনা ঘটে। আবিরকে আমার মেয়ে মিথ্যে দোষ দিয়ে বাড়ি ছাড়া করে। আবির ভালো ছেলে আমি জানি। আবিরকে প্রান্তি বাড়ি থেকে চলে যেতে বাধ্য করে, কিন্তু গ্রামে যা রটনার তা রুটেই গেল। সেদিন ভেবেছিলাম যদি আবিরের সাথে প্রান্তির বিয়েটা দেওয়া যায় তাহলে জিনিসটা অনেকটা ভালো হবে। আবির আর ফেরে না, তাই বাধ্য হয়ে আমি প্রান্তির বিয়ে ঠিক করি খারাপ ছেলের সাথে। আবির না থাকলে ওই খারাপ ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা হয়ে যেত। প্রান্তির সাথে যে রাতুল নামে ছেলের রিলেশন ছিল সেটা আমরা জানতে পেরেছিলাম অনেক আগে, তাই বাধ্য হয়ে সাজিদের সাথে প্রান্তির বিয়ে দিতে চেয়েছিলাম। এর মধ্যে আবির ফিরে আসে, সব কিছু পাল্টে যায়। আবিরকে নিয়ে প্রান্তি চলে যায়। আমি বুঝেছিলাম আবির প্রান্তিকে ভালোবাসে না, প্রান্তি আবিরকে নিয়ে গেছে রাতুলের কাছেই যাবে বলে। ঠিক হলোই তাই। ভাবছিলাম ভালো থাকুক মেয়ে, কিন্তু সেটাও হলো না। আসলে প্রান্তি আবিরের উপরে মিথ্যে অপবাদ দিয়ে যে দোষটা করেছিল, হয়তো সৃষ্টিকর্তা সেই দোষেই প্রান্তি সুখী হতে পারছে না। আবার সৃষ্টিকর্তা এটাও হয়তো চাচ্ছে যে আবিরের সাথে প্রান্তির বিয়ে হোক, তাহলেই প্রান্তি ভালো থাকবে। ঘরের ছেলে ঘরের মেয়ে, তোর ছেলেকে আমার মেয়ের জন্য চাচ্ছি, দিবি? তুই কিন্তু কথা দিয়েছিস। আহাদ সাহেব মাথা নিচু করে নিল। কি বলবে বুঝতে পারছে না। নিয়াজকে কিছু বললে বলতে পারে, কিন্তু আবিরকে সে কি বলবে? আবির কি তার কথা শুনবে? আবির কি রাজি হবে? আবির যদি না করে দেয়? নিয়াজ আহাদকে ডাকলো। আহাদ বলল, আচ্ছা যা, দেব তোকে। আবিরের সাথে প্রান্তির বিয়ে হবে। তাহলে এই সপ্তাহে এঙ্গেজমেন্টের কাজ সেরে ফেলতে চাই। ঠিক আছে। কথা দিয়েছিস কিন্তু? প্রান্তির সাথে আবিরের বিয়ে ঠিকঠাক এবার। আশা করি এটা নিয়ে আর কোনো কিছু যেন না হয়। সবকিছু তোর দায়িত্ব। আচ্ছা ঠিক আছে। আহাদ চলে আসে সেখান থেকে। পায়চারি করতে থাকে বারান্দায় দাঁড়িয়ে। তবে নিধির মন পুরোটাই ভেঙে গেছে। আবিরকে যে সে আর পাবে না এটা নিধি মেনেই নিয়েছে। আবিরের সাথে সে শেষ একবার কথা বলতে চায়, কিন্তু আবির কোথায়?
আবির প্রবেশ করে বাড়ির ভিতরে, সবাইকে বসে থাকতে দেখে। আবিরের হাতে আপেল, সে হাতে একটা আপেল নিয়ে বাড়িতে প্রবেশ করে। সবাইকে বসে থাকতে দেখে আবির কিছুটা অবাক হয়, তবে কিছু বলে না। আবির সবার সামনে এসে থামলো। আবির বলল, আপনাদের জন্য গুড নিউজ, সেটা হলো আমি আপনাদের বেশি দিন জ্বালাচ্ছি না, খুব শীঘ্রই চলে যাব। তবে অর্ণব। আবির অর্ণবের দিকে হাতে থাকা আপেলটা ছুঁড়ে দেয়। অর্ণব বাম হাত দিয়ে আপেলটা ক্যাচ ধরলো। অর্ণবের দিকে তাকিয়ে আবির মুচকি হাসতে থাকে। অর্ণব ক্যাচ ধরে বোকার মতো আবিরের দিকে তাকিয়ে আছে। আবির কারো দিকে না তাকিয়ে সেখান থেকে চলে যায়। আহাদ সাহেব পায়চারি করছে। রেহেনা বেগম পাশে আসলো। আহাদকে বলে, তুমি যে কথা দিয়েছো অন্তত পুরোটা শুনে নিতে। আবির এসেই বলেছে সে চলে যাবে কিছুদিনের ভেতরে। তার মানে বুঝতে পারছো তো কি হতে যাচ্ছে? আমি জানি না কি করব, তবে আবিরকে রাজি করাতেই হবে। পারবি তুমি? পারতেই হবে। ওনারা দুজন কথা বলে, কিন্তু মিশে অবাক হয়। আবির না হয় মিথ্যা বলল, কিন্তু প্রান্তির বাবা, সে তো আর মিথ্যা বলবে না। তার মানে তিনি সবটা সত্য বলেছেন। প্রান্তি যা গল্প শুনিয়েছে সেসব মিথ্যে ছিল। ও নো, কি ভুলটাই না করলো মিশি কি করবে বুঝতে পারছে না। তবে এটা বুঝে গিয়েছে যে প্রান্তি আবিরের কাছ থেকে মিশিকে সরানোর জন্যই এমন একটা গল্প বানিয়েছিল। মিশির মনটা খারাপ হয়ে যায়। না জেনে না বুঝে আবিরকে কত কথাই না শুনিয়েছে সে। আবিরকে সরি বলা দরকার। অর্ণ আসে আবিরের রুমে। আবির অর্ণের থেকে ফোনটা নিয়ে নেয়। অর্ণকে কিছু টাকা দিয়ে বলে, মিশন এখানেই অফ। আমরা আমাদের চোরকে পেয়ে গেছি, রেডি থাকিস নতুন করে মিশনের জন্য। ওকে স্যার। অর্ণ চলে যায় রুম থেকে। তারপর আবিরের কাছে সাইকো গ্যাংয়ের বিরুদ্ধে মেরে ফেলার ওয়ারেন্ট চলে এসেছে। আবির তাকে মারবে না, তাকে নিয়ে সে খেলবে। বিষয়টা ভাবতেই আবিরের কাছে কেমন যেন অনেক বেশি ভালো লাগছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। ফোন বেজে ওঠে ওর। অর্কের কল। আবির রিসিভ করে। স্যার, যা বলেছেন সেটা খোঁজ নিয়েছি। ওই যে রাতুলের বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম রাতুল একজন মাছের বিজনেস করে, মানে গ্রাম থেকে আসা মাছগুলো সে কিনে রাখে। আর রাতুলকে মাছ সাপ্লাই দেয় সাইকো গ্যাং। কিন্তু খালি রাতুল না, শহরের অনেকে আছে সাইকো গ্যাংয়ের মাছ সাপ্লাই করে। আর সেই মাছের পেট থেকে হিরোইনের প্যাকেট। রাতুলও ড্রাগস মেশিনের সাথে জড়িত ছিল। সেটা বুঝলাম। নতুন কিছু কি পাওয়া গেছে? স্যার, অবশ্যই। আমি একজনের ছবি পাঠিয়ে দিচ্ছি। সে হলো সাইকো গ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট। ওকে, দাও জলদি। আবির ফোন কেটে দেয়। ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আবির। হঠাৎ কারো উপস্থিতি টের পায় সে। ফোনটা দ্রুত পকেটে ভরে নিল আবির। পিছনে তাকিয়ে দেখে নিধি দাঁড়ানো। নিধিকে দেখে আবির মুচকি হাসলো। তবে নিধির চোখ দিয়ে পানি পড়ে। যাকে নিধি ছোট থেকে পছন্দ করে রাখলো, কেয়ার করলো, সেই মানুষটাই অন্যের হতে যাচ্ছে। নিধি আবিরের সাথে ভালোবাসা মেড ফর ইচ আদারে নিজেকে আবিরের কাছে বিলিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন সেটা আর হবে না। আসলে এই ভালোবাসাগুলো বড্ড অদ্ভুত। ভালোবাসা তৈরি হয় আবেগে, আর সেই ভালোবাসার অনুভূতি বাড়তে থাকে হারানোর ভয় নামক একটা বিষয়বস্তুর কারণে। যাকে ভালোবাসা হয় তাকে পাওয়ার পরও যদি কারো মনে হারানোর ভয় না থাকে, তাহলে সেই ভালোবাসাটা একটা না একটা সময় কেবল নামের সম্পর্ক নিয়েই বেঁচে থাকে। সেটার ভালোবাসার সম্পর্ক থাকে না। নিধির প্রতি আবিরের হারানোর ভয় কাজ করছে। এটা যে আরও বেশি তীব্র হচ্ছে আবির বুঝতে পারছে না। আবির নিধির দিক থেকে চোখ সরিয়ে নেয়। আবির নিধির কান্না দেখছে না। নিধি নীরবে কেঁদেই চলেছে। নীরবতা ভেঙে নিধি বলল, আবির ভাইয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বুঝেছ? ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। পরিমাপ করে হয়তো বলতে পারবো না কতটা ভালোবাসি তোমায়। ভালোবাসার ট্র্যাজেডি কোনো গল্পে আমাকে বেকার বলতে পারো। আমার আর যে কাজ নেই, কিছু করার নেই। তোমাকে ভালোবাসি, বেসে যাই প্রতিদিন নিয়ম করে। মাঝে মাঝে তোমাকে বিভিন্ন নামে ডাকি, বুঝেছ প্রিয়তম? অনেকদিন আগে থেকেই তোমাকে ভাবতাম কোরিয়ার সবচাইতে দূরদর্শন অ্যাক্টর জয়িন সোং এর মতো করে। কত কি ভেবেছি, কত ভালোবেসেছি তোমায়, বিশ্বাস করতে পারবে না। অবুঝ শিশুর মতো ছিল সেই ভাবনাগুলো। ভালোবাসতে গিয়ে কত কেঁদেছি, কত হেসেছি। তোমার কাছে হঠাৎ করে শুনে ফেলা সে আমার প্রিয় কথাটি
পাগলি। তোমাকে জয়িন ভেবে আমি আর লিখবো না, আর কাঁদবো না নিজের কোনো ভুল হিসাবের করা কবিতার খাতায়। তোমাকে বলেছি একটা নাম দাও, যেই নাম তোমাকে ডাকবো। দিলে তো নাই, উল্টে বলে দিলে আমি পারবো না। হুমায়ুন আহমেদের একটি কথা তখন খুব অনুভব করতাম, মানুষ নাকি অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু প্রিয়জনের অবহেলা সে কি সহ্য করার মতো? মানুষের কষ্ট সহ্য করতে পারে না। আমি সহ্য করেছি, কাউকে কিছু বলিনি। বলতে পারো আমি এখনো মানসিকভাবে বাচ্চাই রয়ে গেলাম। মিস্টার বদমাইশ, শুনছো? তোমাকে একটা নাম দিলাম, ভাবলাম এই নামটাতেই নতুন করে ভেবে নেব তোমাকে। নতুন করে ভালোবেসেছিলাম সে কয়েকদিন। ভালোবাসার নাকি রূপ পাল্টায়, আমারও পাল্টে প্রতিদিন। তোমাকে যখন ভাবি আমি কি নিজের ভেতরে ঠিক থাকি? না, কখনোই না। আরও বেশি ভালোবাসতে গেলাম, কিন্তু সেই ভালোবাসা তোমার কাছে কেমন অসহ্য লেগেছিল, তাই না? তুমি তো জানোই, ইচ্ছে করলেও আমি তোমাকে ভুলতে বা অন্য কিছু নিয়ে ভাবতে পারি না, এ হয় না। তোমাকে তো কখনো বলিনি চলো না আমরা ওখানে গিয়ে ঘুরে আসি, বলিনি কখনো তোমার হাতটা একটু ধরতে দেবে, কখনো বলিনি, বা বিধাতার কাছে বিচার দেইনি তিনি তোমার চোখকে কেন আমার কাছে টেনে নিয়ে যায়। আমার তো এটাই চাওয়া, শুধুই আমাকে ভালোবাসতে দাও, শুধু এটাই দাও প্লিজ। তোমাকে তোমার দিক থেকে শুধু এই অনুমতির সম্মতি চেয়েছিলাম সারা জীবন। জীবনটা নাকি মাঝে মাঝে গল্পের মতো সুন্দর হয়, হয়তোবা আমার গল্পে তোমাকে আর নাম দেব না, কোনো নামেই তোমাকে এখন মানিয়ে নিতে পারি না। আমার গল্পে যদি কখনো তোমার নিজেরই নামটি লিখতে পারি, অনেক অনেক বেশি রঙিন হয়ে উঠবে কাগজের পাতাগুলি। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলেই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। যেভাবেই হোক আমার হাতে স্পর্শ তুমি পাবেই। নিধি চলে যায় আবিরের সামনে থেকে। আবির নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে নিধির হেঁটে চলার দিকে। আবিরের খুব ইচ্ছে করছে নিধিকে পিছন থেকে ডাকতে, নিধিকে শক্ত করে জড়িয়ে ধরতে, বড্ড বেশি ইচ্ছে করছে। সব অনুভূতিগুলো আবির জন্য নিধিতেই খুঁজে পেয়েছে। তাহলে আজ এত বাধা কেন? কিসের বাধায় আবির নিধিকে আজকে দূরে রেখেছে? আবির কি পারবে সেই বাধা পেরিয়ে নিধিকে আঁকড়ে ধরে লাভ ফর ইচ আদার ঘটাতে? হয়তো পারবে, নয়তো হারিয়ে যাবে। আবির, ভেতরে আসবো? আবির দরজার দিকে তাকায়। আহাদ সাহেব দাঁড়িয়ে আছে। আবির মাথা নাড়াতেই উনি ভিতরে আসলো। দরজা আটকে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরকে কিছু বুঝতে দেওয়ার আগে আহাদ সাহেব আবিরের পা ধরতে নিচের দিকে ঝুঁকে। আবির সেটা বুঝতে পেরে লাফ দিয়ে বিছানার শেষ প্রান্তে এসে দাঁড়ায়। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছে সেটা কি বুঝতে পারছেন না? আপনি আমার জন্মদাতা বাবা, বাবা হয়ে আপনি আমার পা ধরছেন? ছি, আমি আজকেই চলে যাব কিন্তু এই বাড়ির থেকে। দূরে যান বলছি, সোফাতে গিয়ে বসেন, নাহলে আমি একটা কথাও শুনবো না। আহাদ সাহেব দূরে সরে যায়। আবির ওনার কাছে আসে। আবির রেগে গিয়েছে। আবির কিছুটা জোরালো কণ্ঠে বলল, কি চান বলেন? আমি জানি তুমি কখনো আমায় মন থেকে ভালোবাসতে পারোনি, কারণ এটাই আমি আরেকটা বিয়ে করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি এটার জন্য আমার একটা সন্তান আমার থেকে দূরে সরে যাবে। আমি তোমাকে কখনো জোর করিনি, তবে হ্যাঁ, শাসন করেছি, আর সেই শাসনের মাত্রাটাই ছিল অতিরিক্ত। কি করব বলো? এটা তো আর আমার একার পরিবার না, সবার সম্মান আছে এখানে। তাই সবার সম্মানের কথা ভেবে আমি তোমাকে বকাঝকা করতাম, মারতাম। সেজন্য আমি লজ্জিত। তোমার বাবা হয়ে আমি কি তোমার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারি না? সেই অধিকারটা কি আমার নেই? সবই আছে, কিন্তু এত কিছু বলার কোনো দরকার নেই। আমি অতীত মনে রাখতে চাই না। কি হয়েছে আমাকে বলেন, এত ভাবছেন কেন?
আহাদ সাহেব কি বলবে বুঝতে পারছে না। ওনার নিজেরই প্রান্তিকে পছন্দ না আবিরের সাথে বিয়ে করানোর জন্য, কিন্তু আহাদ সাহেব কথা দিয়ে ফেলেছে। তার চোখে মুখে অনুশোচনা, লজ্জা, ভয় সব কিছু কাজ করছে। সে নিরুপায় আমতা আমতা করে আবিরকে বলল, আবির, আমি যে কথা দিয়ে ফেলেছি যে আমি আবিরকে প্রান্তির সাথে বিয়ে করাবো, এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে রাজি করাবো, কিন্তু আমি তোমাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। কি করব বলো? আমি না পারছি সহ্য করতে, না পারছি শান্তিতে থাকতে। ও এই কথা, এটা বলতে এত কিছু লাগে নাকি? আমি তো রাজি। আপনি বলেছেন যখন, আমি সেখানে আপনার উপরে কথা বলতে পারি। কিন্তু আমার যে প্রান্তিকে পছন্দ না। যদি জানতাম নিয়াজ এই প্রস্তাবের আগে আমাকে ওয়াদা করবে, তাহলে কখনোই আমি তার কথায় রাজি হতাম না। কিন্তু সে আমাকে আগেই ওয়াদা করিয়ে নিয়েছিল। আমি যে এখন কিছুই করতে পারবো না বাবা। আরে ধুর, এত চিন্তা কেন করছেন আপনি? আপনি রিল্যাক্স থাকেন, আংটি পরানোর অনুষ্ঠানের ব্যবস্থা করেন, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দেবেন আপনি, না হলে আমি রাজি হব না। বলো বলো, কি চাও তুমি? মিশির সাথে নেহালের আর শ্রেয়ার সাথে আমার বন্ধু সিপাতের বিয়ের ব্যবস্থা করতে হবে, আর নিধির সাথে অর্ণবের যে বিয়ের কথা বলেছিলাম সেটা ক্যান্সেল করতে হবে। নিধি আর অর্ণবের বিয়ে হবে না, বাকিটা আমার উপরে ছেড়ে দেন। যা বললাম সেটা করেন। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, আমি আজকের মধ্যেই সব কিছু ব্যবস্থা করে ফেলবো, চিন্তা নেই। আহাদ সাহেব কথাটা বলে আবিরের রুম থেকে চলে যায়। আবির ফোন হাতে নিল। গত রাতে অর্কের পাঠানো পিকটা এখনও দেখতে পারেনি আবির। আবির হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। অর্কের ইনবক্সে ঢুকেই দেখে একটা ছবি। আবির ছবিটার দিকে বেশ কিছু সময় নিয়ে তাকিয়ে থেকে শব্দ করে হাসল। আবির বলে, তাহলে আমার সন্দেহটা ঠিক ছিল। সে শুধু একা নয়, তার সাথে সেও আছে। সাইকো গ্যাং দাঁড়িয়ে আছে, ওর সামনে ওর সব লোকেরা দাঁড়িয়ে। সাইকো গ্যাং বলল, আমরা এই এলাকাতে কত বছর ধরে ড্রাগসের বিজনেস করছি? 5 বছরের বেশি বস। 5 বছরও কেউ আমাদের উপরে সন্দেহ করেনি, আবার কোনো লোকও ধরা পড়েনি। বরং এই জেলার যতগুলো সরকারি অফিসার আছে তারা বড়লোক হয়েছে আমার জন্য। তাহলে আবিরকে কেন কেনা যায়নি? বস, আবির তো মাজেদের সাথে হাত মিলিয়েছিল, তাহলে সে তো আমাদেরই লোক। গাধা, মাজেদ একটা গাধা। ওকে বলেছিলাম আবিরকে মেরে ফেলতে, কিন্তু গাধা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে আবিরদের ছেড়ে দিল। আবির অনেক বুদ্ধিমান, সে জানে আমার হাতে একটা ট্যাটু আছে, কিন্তু আমার অবধি সে আসতে পারবে না। আমাদের বিজনেস সে বন্ধ করতে পারবে না। মাজেদ কি ফোন ধরেছে? না বস, মাজেদ ফোন ধরেনি, বরং ওর ফোন সুইচ অফ। লাস্ট লোকেশন ঢাকা যাওয়ার পথই দেখিয়েছিল। আমি শিওর আবির তাকে ধরে ফেলেছে। যেহেতু কারো ফোন সুইচ অফ, তার মানে মাজেদ আর বেঁচে নেই। রাতুলও ধরা পড়েছে। এই রাতুল শালাকে বলেছিলাম মেয়েদের চক্করে পড়িস না, শালা বহুত ধান্দাবাজ। এখন আবির তাকেও ধরে নিয়েছে। আবিরকে কিছুতে আটকানো যাচ্ছে না। রাস্তায় দেখা হলে সেখানে মেরে দেব বস। শাট আপ, গাধার মতো কথা বলো না। গায়ের জোরে তুমি পারবে না, খেলতে হবে মাথা দিয়ে। খুব শীঘ্রই আবির হারতে যাচ্ছে, তারপর দেখবো সে কি করে। আবিরকে কোটি কোটি টাকার অফার দিতে হবে। দরকার হলে তাকে 50 কোটি টাকার অফার দেব, তবু তাকেই আমার চাই। আবিরের সামনে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান, সেদিন অনেক বড় কিছু হতে যাচ্ছে। আমার প্ল্যানে এবার আবির চলবে, জাস্ট অপেক্ষা করো। কিন্তু বস, একটা প্রশ্ন, আপনি যে মাজেদের কাছে মাল পাঠিয়েছিলেন সেটা আবির জানলো কিভাবে? মাজিদকে আবির হঠাৎ ধরবে কেন? মাজেদ জানে আপনার সাথে কাজ করলে মাস শেষে কোটি টাকা পাবে, নিশ্চয়ই সেটা আপনাকে ছেড়ে যাবে না। আবির ধরেছে মেনে নিলাম, কিন্তু আবিরের কাছে এই খবরটা দিয়েছে কে? শাওনের কথা শুনে সাইকো গ্যাং চুপ হয়ে যায়। আসলেই তো, আবির অবধি খবরটা পৌঁছালো কিভাবে? কে আছে আবিরের কাছে খবর পাস করতে পারে? অবশেষে আমার ভালোবাসাটা সার্থক হতে যাচ্ছে আবির, তাই না? আবির মুচকি হাসলো। প্রান্তির কথায় কোনো জবাব দিল না। প্রান্তি আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক কানে ইয়ারফোন ঢুকিয়ে গান শুনছে।
গানটা নিধির অনেক ফেভারিট। আবির আগেও শুনতো। জুবিন আর নেহা কাক্করের তরুণকে সাহার গানটা নিধি সবসময় সাজেস্ট করতো আবিরকে। আবির, আমি তোকে অনেক ভালোবাসা দেবো, এই শেষ চান্সটা আমাকে দে। আমি কখনো তোকে ছেড়ে যাব না কোথাও, সব সময় তোর কাছে থাকবো। আমাকে এই সুযোগটা দে। সুযোগ তো তৈরি করেই নিয়েছিস, তাহলে এখন কেন এটা বলছিস? কিন্তু কেন যেন মনে হচ্ছে তুই আমাকে চাস না, তোর মনের উপর জোর দিয়ে আমাকে বিয়ে করতে যাচ্ছিস। আর 3 দিন পর আমাদের এঙ্গেজমেন্ট, তোকে খুশি দেখছি না আমি, অথচ আমাকে দেখ আমি কতটা হ্যাপি। কিন্তু মিশিকে কেন মিথ্যে গল্প শুনিয়েছিলি? আমি চাই না আমার প্রিয় মানুষটা আমারই চোখের সামনে অন্য কারো হোক। আমি বেঁচে থাকতে কখনো তা হতে দেব না। তাই আমি যাকে ভালোবাসি তাকে আমার করে নিতে আমি যে কোনো কিছু করতে পারি। কে তোকে বিশ্বাস করলো না করলো সেসব দেখার সময় নেই। বাপরে, এত ভালোবাসা কোথায় ছিল রে? রাতুল যদি চলে না যেত তাহলে তো এত ভালোবাসা আসতো না। ধ্যাত, দিলেই তো মনটা খারাপ করে। আবির দেখ, আমার মনের ভিতরে তোকে নিয়ে বিন্দু বিন্দু ভালোবাসা জন্মেছিল। এজন্য উপরওয়ালা চাইছিল না আমার তুই ছাড়া অন্য কোথাও কিছু হোক। আর যা হয়েছে এখন আমি সেটা ভালোই মনে করি, কারণ আমি তোকে পেতে চলেছি। আর কি লাগবে? 1 মিনিট, তুই যে রাতুলের থেকে সব কিছু ফিরিয়ে আনলি, রাতুলকে তুই চিনলি, খুঁজে বের করলি কিভাবে? আবির হাসলো আবারও। প্রান্তে আবিরের হাসির কারণ বুঝতে পারে না, আবিরের দিকে চুপচাপ তাকিয়ে আছে। আবির বলল, তুই যখন পরিচয় করিয়ে দিয়েছিলি আমি তখন রাতুলের ছবি তুলে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি আমার কথা কেউ বিশ্বাস না করে তাহলে ছবিটা দেখাবো, কিন্তু তার আগেই সব ঠিক হয়ে গেছে। সেই ছবি দেখে আমার বন্ধু পুলিশ, তাকে বলেছিলাম এটাকে খুঁজে এনে দিতে। ও তাই বল। আচ্ছা আবির, আমাকে একটু জড়িয়ে ধরবি? আবির প্রান্তের পাশ থেকে সরে আসে, দূরে এসে বলে, বিয়েটা হোক তারপর তোর কাছে আসবো। আবির আর দাঁড়ায় না, ফোনটা হাতে নেয়। অর্কদের ফোন করে আবির, তারপর বলে, অর্ক, ফোর্স রেডি করো, আংটি পরানোর অনুষ্ঠান বিকেলে। তোমরা বিকালেই সবাই এসে অনুষ্ঠানে অ্যাটেন্ড করবা। আমি কিছু না বলা অবধি সবাই সাধারণ মানুষ হিসেবে থাকবা, বাকিটা আমি খেলবো। রাখি এখন। আবির ফোন রেখে দেয়। আংটি পরানোর অনুষ্ঠানের দিনই এই গল্পের শেষ হতে চলেছে। বাড়ির সবাই আজকে অনেক ব্যস্ত, কিন্তু নিধিকে সেভাবে দেখা যাচ্ছে না। অর্ণবকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। দুপুরের দিকে বাড়িতে অনেক লোকজনের ভিড়। আবিরের 3 গাড়ি বন্ধুরা এসেছে ঢাকা থেকে, কিন্তু সিফাত কাউকে চেনে না। আবিরের এরা কবে বন্ধু হয়েছে সেটাও জানে না সিফাত। আবিরের কানের কাছে মুখ এনে বলে, পোলাপান যারা আসছে সেটা তো আমাদের থেকেও জুনিয়র, কাউকে তো চিনি না। ওর বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিলি, এরা তোর বন্ধু হয়? হয়। এখন চুপচাপ রেডি হ, তোর মা বাবাও আছে, কিন্তু বেশি কাহিনী করলে বিয়ে ক্যান্সেল বলে দিলাম। আচ্ছা আচ্ছা, চুপ থাকলাম। আজকে আংটি পরানোর অনুষ্ঠান। বাড়িতে অনেক লোকজনের ভিড় জমেছে। এই ভিড়ে সবাই যে যার মতো করে কাজ করছে। সকাল থেকে আবির 2টো মানুষকে দেখেনি, একটা হলো অর্ণ, আরেকটা হলো অর্ণব। নিশি ফাহাদকে একবার জিজ্ঞাসা করেছিল, ওই জানো অর্ণকে দেখেছি না, কই গেছে জানো? ফাহাদ উত্তর দেয়, জানি না, সকালেই তো ছিল, গেছে কই দেখো, এত লোকজন, ঠিক সময়ে বের হবে। নিশি আর কিছুই বলেনি, তবে কথাগুলো আবির শুনেছে। অর্ণ কোথায়? দুপুর পেরিয়ে বিকেল হয়। সন্ধ্যার আগ মুহূর্তে ঘোষণা করা হয় 3টে বিয়ের আংটি পরানো অনুষ্ঠানের কাজ শুরু হবে। একটা স্টেজ বানানো হয়। মেয়ে 3 জন, অর্থাৎ প্রান্তি, মিশি আর শ্রেয়া দাঁড়িয়েছে। নিধি সবার সামনের সারিতে চেয়ারে বসা। নিধির পাশে ওর মা বসে আছে, নিধিকে সামলাচ্ছে। কিন্তু সেটা কি আর সম্ভব হয়? ভালোবাসা আজকে হারাতে চলেছে সে। নেয়াজ, কেয়া, ফাহাদ, নিশি আর আহাদ স্টেজে আসলো। বিশাল আংটি বদলের আসর বানানো হয়েছে। এ যেন আরেকটা বিয়ে। ছেলেদের অপেক্ষা করছে স্টেজে থাকা মানুষগুলো। প্রথমে নেহাল আসে সেখানে, তারপর সিফাতও যায়। কিন্তু আবির কোথায়? আবিরকে কোথাও দেখা যাচ্ছে না। আবিরের বাকি বন্ধুরা খুঁজতে থাকে আবিরকে। পুরো বাড়িও খোঁজা শেষ, কিন্তু আবির মিসিং। আবিরকে ফোন দেওয়া হয়, রিং হতে থাকে। ফোনটা রুমেই পড়ে আছে। আবির কোথায় তাহলে? অর্করাও জানে না আবির কোথায় এখন। বেশ কিছু সময় অপেক্ষা করে সবাই। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়। নিয়াজ সাহেব আহাদকে বলে,
আমি জানতাম এমনটাই হবে। তুই পারলি না বন্ধু, আমাকে কথা দিয়ে কথাটা রাখলি না। আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। সব কিছু বিক্রি করে দিয়ে এখান থেকে চলে যাব। নিয়াজ প্রান্তির হাত ধরে স্টেজ থেকে নামতে যাবে তখনই আবির প্রবেশ করে অনুষ্ঠানে। আবিরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আহাদ সাহেব সহ বাড়ির সবাই। আবিরের কাছে আসে ফরহাদ ও রাহাত। ফরহাদ ঝাড়ি দিয়ে বলে, কি ভাবিস নিজেকে? নশ হয়েছিস? সারা জীবন এভাবেই চলবি নাকি? তোর মতো একটা ছেলের জন্ম দিয়ে আমার ভাই সে সবচাইতে বড় ভুলটা করেছে। তোর জন্য বারবার আমরা কত অপমানিত হই সেটা কি তুই জানিস? আসলেই অমানুষ তুই, কুলাঙ্গার। তোর মতো ছেলের দরকার নেই। তোমরা থামো। আবির, এদিকে আসো। আবির স্টেজে আসে। স্টেজে এসে দাঁড়াতেই সবার দিকে তাকায় আবির। আবির ঘেমে গিয়েছে, চোখে মুখে রাগের বিশাল একটা ছাপ, তবে সেটা সরানোর চেষ্টা করছে আবির। শুকনো হাসি দিয়ে দাঁড়াতেই রেহেনা বেগম এসে আবিরের হাতে আংটি দিয়ে যায়। প্রান্তি এসে আবিরের পাশে দাঁড়ালো। সবার আংটি পরানো শেষ। আবির ডান হাতে আংটি নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎ বলে, নিধি এদিকে আয় তো, অর্ণবকেও নিয়ে আয়। তুই বাকি থাকবি কেন? তোর আর অর্ণবেরটাও খড়িয়ে দিই, এদিকে আয়। আবির নিধিকে ডাকলো। নিধি কারো দিকে তাকালো না, যাবে কি যাবে না ভাবতে থাকে। তবে নিধির মা তাকে যেতে বলে। নিধি স্টেজে এসে দাঁড়ালো। আবিরের পিছনে নিয়াজ সাহেব দাঁড়ানো। নিধি আবিরের পাশে নিয়াজের সামনে এসে দাঁড়ালো। আবির সবার উদ্দেশ্যে বলল, আপনারা আমার জন্য অপেক্ষা করছিলেন জানি। আমার কিছু স্পেশাল গেস্ট আসবে তো, তাই তাদেরকে রিসিভ করতে গিয়েছিলাম। স্পেশাল গেস্ট কারা? সবাই বললে তাদেরকে এখানে ডাকতে পারি। হ্যাঁ, অবশ্যই ডাকো। এখন আসবে না তো কখন আসবে? কই আপনারা, ভেতরে আসুন। আবিরের কথা মতো দরজার বাইরে থেকে এক এক করে প্রবেশ করে অর্ণ, তারপর অর্ণ। সবাই ওদিকে তাকিয়ে আছে। তারপর ভিতরে প্রবেশ করে রিয়াদ। রিয়াদকে এবারের কেউই চেনে না। কয়েক সেকেন্ড পর রাতুলও প্রবেশ করলো ভিতরে। রাতুলকে দেখে প্রান্তি তো অবাক। আবির কী ধরনের মাইন্ড গেম খেলছে কেউ তা বুঝতে পারছে না। আবির ইশারায় সবাইকে থামিয়ে দেয়, তারপর বলে, আমি খুব খারাপ একটা ছেলে, এটা হয়তো আমার বাড়ির সবাই জানে, কিন্তু এই খারাপ ছেলেটা একজনকে ভালোবাসে অনেক। আবিরের কথা শুনে সবাই আবিরের দিকে তাকিয়ে থাকে, আর আবির তাকায় প্রান্তির দিকে। প্রান্তির দিকে তাকিয়ে আবির মুচকি হাসলো। প্রান্তি তো অনেক খুশি। নিধি মাথা নিচু করে নিল। আবির আবার বলল, আমি আজ এই অনুষ্ঠানে এই মঞ্চে তার হাতে আংটি পরিয়ে দিতে চাই। আমি তাকে আমার করে নিতে চাই। আবির কথাটা শেষ করে প্রান্তির হাত ধরল। প্রান্তির চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে যায়। নিধি আর দাঁড়াতে পারছে না, ইচ্ছে করছে এখনই ছুটে বেরিয়ে যেতে এখান থেকে। আবির প্রান্তির হাত ছেড়ে দেয়, সাথে সাথে নিধির হাত ধরল আবির। সবার চোখ তখন আবিরের দিকে। কারো কিছু বোঝার আগেই আবির নিধির আঙুলে আংটি পরিয়ে দিল। নিধি তো হা করে আবিরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ভিতরে প্রবেশ করে এমপি মাজেদ। সবাই সেদিকে তাকিয়ে আছে। মাজেদ প্রবেশ করতেই সবাই কিছুটা ভয় পায়। এরপর আরও কয়েক সেকেন্ড পর খালেদ সাহেব প্রবেশ করে ভিতরে। ওদেরকে দেখেই সবাই অবাক হয়। খালেদকে কে না চেনে, দেশের রাষ্ট্রপতি সে। খালেদকে এখানে দেখে আহাত তো আকাশ থেকে পড়ল। সবার চোখ যখন আবার স্টেজের দিকে, তখন সেখানে নিধি আর নিয়াজ সাহেব দূরে দাঁড়িয়ে। নিধি চিৎকার করে আবিরকে ডাক দেয়। আবির নিধির দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই আবিরের পেটে চিকন ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। আবির সহ সবাই ঘুরে তাকায়। প্রান্তি আবিরের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আবির প্রান্তিকে জোরে ধাক্কা দেয়। অর্করা দৌড়ে আসে। স্যার, স্যার ঠিক আছেন? আবির এগিয়ে যেতে থাকে নিধির দিকে। নিধির গাল চেপে মাথার একপাশে পিস্তল ঠেকিয়ে রেখেছে নিয়াজ। আবির এগিয়ে যেতে থাকে। নিয়াজ তখন বলে, আবির, আমি কিন্তু নিধিকে মেরে ফেলবো, কাছে আসবি না একদম, সরে যা বলছি। ওই নিধি, আয় আমার সাথে। নিধিকে নিয়ে নিয়াজ পিছিয়ে যেতে থাকে। নিয়াজ, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোর? কে নিয়াজ? ও নিয়াজ নয় বাবা, ও হলো সাইকো গ্যাংয়ের লিডার। চুপ কর, কাছে আসলে আমি কিন্তু নিধিকে শ্যুট করে দেব। নিয়াজ নিধিকে নিয়ে চলে যায় সেখান থেকে। নিধির মা বাবা কাঁদতে থাকে। আবির মাটিতে বসে পড়ল। আহাদ আসে সেখানে। আহাদ বুঝতে পারে সেদিনের সেই ছেলেগুলো আজকে এখানে আছে।
ছেলেগুলোর ভিতরে একজন এসে আবিরের ক্ষত জায়গাটা ঠিক করতে থাকে। আহাদ সাহেব বলে, কি হচ্ছে এসব? অর্ক, প্রান্তিকে আটক করো, সে যেন পালাতে না পারে। আবির, প্রান্তি কি করেছে? কেন এমন করছিস? বড় মা, তোমার মেয়ে ড্রাগস বিজনেসের সাথে জড়িত। রাতুলকে সেই প্রথম সাপ্লাই দিয়েছিল। রাতুলের সাথে সে পালাতে নয়, বরং রাতুলকে সে মারতে ঢাকাতে গিয়েছিল। আমাকে ফাঁসানোর জন্যই আমাকে নিয়েছিল, কিন্তু তোমার মেয়ে বড্ড বোকা। এসব বোকা বোকা প্ল্যান করলো যে সেটা সহজেই ধরতে পারলাম। যাই হোক, পরে সব কিছু ক্লিয়ার করব। তোকে আমার সেদিনই মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজকে এভাবে সব কিছু রিভিল হতো না, কিন্তু বাবার জন্য পারলাম না। আবির কোমর থেকে পিস্তল বের করে প্রান্তির হাতে গুলি করে। প্রান্তি ছিটকে দেওয়ালের সাথে ধাক্কা খায়। সবাই চিৎকার করে ওঠে। আবিরের কাছে পিস্তল দেখে সবাই ভয় পেয়ে গেছে। আবিরের কাছে আসে আহাদ আর তার মামি। বাবা আবির, প্লিজ নিধিকে ফিরিয়ে আন, আমার মেয়েকে সে তুলে নিয়ে গেছে। যাও আবির, তোমার বউকে জলদি ফিরিয়ে আনো। অর্ক, অর্ণ আর অর্ণবকে ছেড়ে বাকিদের অ্যারেস্ট করো, আমি আসছি। স্যার, নিধিকে কোথায় নিয়ে গেছে জানলেন কি করে? আর আমরা আসবো? না, আসতে হবে না। নিধিকে পরানো আংটিতে জিপিএস চিপ লাগানো আছে। লোকেশন ট্রেস করে জানা যাবে কোথায় আছে। সবটা প্ল্যান ছিল আমার। ওরা জানেই না কোথায় থেকে কি হয়েছে। অপেক্ষা করো আমার জন্য। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। কেয়া বেগম তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। কোথা থেকে কি হলো আবির কাউকে কিছু জানাচ্ছে না। আবির না বলা অবধি কেউ কিছুই বুঝতে পারছে না। নিয়াজ সাহেব তার গাড়িতে করে নিধিকে অনেক দূরে নিয়ে গেছে। নিধি কোনো রকমে চোখ মেলে চেয়ে বিড়বিড় করে আবির আবির করছে, কারণ এতক্ষণ নিধি অনেক চিৎকার করছিল। নিয়াজ সাহেব কড়া ডোজের ড্রাগস ঢুকিয়ে দিয়েছে নিধির শরীরে। এই জন্য নিধি জেগে থাকলেও যেন কোনো সারা শব্দ নেই। আবির তার প্রিয় দামি বাইকটা নিয়ে বের হলো। বেশ কিছু সময় পর আবির সেই লোকেশনের কাছে চলে আসে। এটা একটা বিরাট বড় গোডাউন। এখানেই যাবতীয় ড্রাগস প্যাকেজিং করা হয়, তারপর দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই করা হয়। আবির এখানে আসার পথে অনেক কেরোসিন সাথে করে আনে। গোডাউনের সামনে এসে গোডাউনের চারপাশে ছড়িয়ে দেয় আবির, তারপর দরজায় টোকা দেয়। দেখো তো কে আসছে। ঠিক আছে বস। মেহেদি এসে দরজা খুলল। আবির সাথে সাথে মেহেদির কপালে শ্যুট করে। মেহেদি পড়ে যায় মাটিতে। আবির ভিতরে প্রবেশ করে। হাতে একটা লোহার রড আবিরের। ফ্লোরে ঘেঁষতে ঘেঁষতে লোহার রড টানতে থাকে আবির। ফ্লোরে শুয়ে আছে নিধি। মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে নিধির। আবির গিয়ে দাঁড়ালো। নিয়াজ সাহেব বসে আছে। চারপাশে নিয়াজের লোক। আবিরের এক হাতে কেরোসিনের বোতল, আরেকটা হাতে লোহার রড। আবির কেরোসিনটা ছিটিয়ে দেয় চারপাশে। হ্যালো সাইকো লিডার, অনেকদিন পর দেখা হলো আমাদের। আবির, আমি জানি তুই কে। প্রথম যেদিন তুই আমাদের থানা থেকে ছাড়িয়েছিলি সেদিন তোর ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। এত বড় একজন মানুষ এখানে এমনি এমনি তো আসবে না, নিশ্চয়ই কোনো বিষয় আছে। আর খোঁজ নিতে নিতে বুঝে যাই তুই হারামি ড্রাগস ডিলার সাইকো গ্যাংকে ধরতে আসছিস এখানে। এটা তো হতে দেওয়া যাবে না বস। কিন্তু তুই আমাকে চিনলি কিভাবে? আমি এখানে কিভাবে এলাম সেটা জিজ্ঞাসা করবেন না। কিভাবে? ওই যে নিধির আঙ্গুলে যে আংটি, সেটাতে জিপিএস লাগানো আছে। আর আমি তোর শালা বহুত বুদ্ধি রে। এখন তোর কাছে দুটো অপশান এখান থেকে যাওয়ার জন্য। আবির হাসতে থাকে। নিয়াজ সাহেব বলে, প্রথমটা হলো যত টাকা চাস সব দেব, আমার হয়ে কাজ কর। আর সেকেন্ডটা হলো প্রথমটা রিজেক্ট করলেই মরতে হবে তোকে, বাকিটা তোর চয়েস। চাচা বুড়ো হয়েছেন, মাথায় বুদ্ধি নেই আপনার। একা এসেছি এখানে আমি মরলে কিচ্ছু হবে না কারো। আমার হাতে এটা দেখেছেন? আবির লাইটার বের করলো। নিয়াজ সাহেব বলে, মাত্র লাইটার নিয়ে আসছিস? আবির আগুন জ্বালিয়ে ছুঁড়ে দেয় নিচে। সাথে সাথে আগুন জ্বলে ওঠে। নিয়াজ সাহেব ভয় পায়। ধোঁয়া বের হতে থাকে। আবির পিস্তল বের করে ঠাস ঠাস করে কতগুলো গুলি করে। নিয়াজের লোকেরা সেখানেই মারা যায়। আবিরের পায়ে গুলি করে নিয়াজ। আবিরকে বলে, সরে গেলি কেন? বুকে লাগতো গুলিটা। আপনাকে না মেরে মরছি না। নিধি, নিধি কিন্তু আমার কাছে, ওকে মেরে ফেলবো আমি। নিধির দিকে এগিয়ে যায় নিয়াজ। আবির পিছন থেকে গুলি করে নিয়াজের পায়ে। দুই পায়ে দুটো গুলি করে। তবুও পিস্তল নিধির দিকে ধরতেই অর্করা সেখানে চলে আসে।
নিয়াজকে আটকায়। আবির নিধির কাছে আসে, নিধিকে কোলে তুলে নেয়। তারপর সেখান থেকে বের হয়ে আসে আবির। আবির ছুরি দিয়ে নিজেই নিজের পা থেকে গুলি বের করলো। তারপর সেখানে ড্রেসিং করে ব্যান্ডেজ করে নেয়। অর্করা নিয়াজকে নিয়ে চলে যায়। আবির নিধিকে নিয়ে বাইকে বসে। তারপর পিস্তলের গুলি ছুঁড়ে গোডাউনে। আগুন জ্বলে ওঠে পুরো গোডাউনের চারপাশে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। তারপর আবির বসে আছে সবার মাঝখানে, নিজের হাতে পায়ের অনেক জায়গাতে ব্যান্ডেজ। সবাই আবিরের চারপাশে দাঁড়ানো। কিয়া বেগম প্রশ্ন করে, আমার হাজবেন্ড আমার মেয়েকে কেড়ে নিতে পারলি আবির? আবির মাথা নিচু করে দাঁড়ানো। পুরো বাড়িটাতে তখন নীরবতা ভর করেছে। নিয়াজ, প্রান্তি দুজনেই বসে আছে চেয়ারে, হাতে হ্যান্ডক্যাপ লাগানো। আবির কারোর দিকে না তাকিয়ে বলে, বাবা মাজেদের থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছিলেন মনে আছে? হ্যাঁ। সেই লোনের টাকা আনতে দিয়েছিলে কার কাছে? নিয়াজ গিয়েছে গাড়ি নিয়ে। তার আগে নিয়াজ ফ্যাক্টরি দিবে বলে টাকা চেয়েছিল, তাই না? হ্যাঁ। তুমি না করে দিয়েছিলে। আবার তুমি মাছের খাদ্য তৈরির জন্য যে ফ্যাক্টরি দিবে সেজন্য লোন নিয়েছিলে মাজেদের থেকে, অথচ নিয়াজকে টাকা দিতে চাওনি। সেজন্য নিয়াজ ওই টাকা নিজে নিয়ে তোমাকে শোনায় রাস্তায় ডাকাতি হয়েছে টাকা। সে হাসপাতালে ছিল। এসব কিছু তার সাজানো নাটক ছিল। কি নিয়াজ, তুই এত বড় ক্ষতি করতে পারলি? তোকে নিজের ভাই মনে করতাম। আমি মাজেদের থেকে এসব জেনেছি, নিহালদের থেকে শুনেছি এই জেলাতে একটা নতুন ফ্যাক্টরি তৈরি হয়েছে, সেটা সাইকো গ্যাংয়ের নামে। কিন্তু কে সেই সাইকো গ্যাং, কি করে সেই ফ্যাক্টরি দিয়ে? একদিন টং দোকানের কাছ থেকে ড্রাগসের কাহিনী প্রথম জানতে পারি। তারপর আমার টিম খোঁজ নেয়, বের করে ওই ফ্যাক্টরি থেকেই ড্রাগস সাপ্লাই হয়। আবির থামলো। সবাই অবাক হয়ে গেছে। আবির যা বলছে সে সব সত্য। রেহনা প্রশ্ন করে, তাহলে তুই প্রান্তির বিয়ের জন্য এখানে আসিসনি, তোর এই কাজের জন্য এসেছিলি এখানে, তাই না? হ্যাঁ, আমার কাজ ছিল ড্রাগস বিজনেসকারীদের ধরবো। এই জন্য আমি ব্যাংক জব করতাম, মানে নিজেকে সিক্রেট রাখার জন্য ব্যাংক ম্যানেজার হয়েছিলাম, যদিও ব্যাংকটা খালেদ সাহেবের। তাহলে তুই কে? আহাদ সাহেবের কথায় আবির হাসলো। জবাব না দিয়ে অন্য কথা বলল যে, আমি এখানে আসার পর নোটিশ করি সাইকো গ্যাং একটা লোগো ব্যবহার করে, আর সেটা সবার বাম হাতে। বক্সের বাম পাশেও লোগো, গাড়ির বাম পাশেও লোগো। বাম পাশটা সাইকো কিংয়ের বেশ পছন্দ, তাই বুঝলাম সে বাম হাতি। কে কে বাম হাতি সেটা দেখার আগে আমার জেলার সবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলাম। রাশেদ খান নামে কারো অ্যাকাউন্টে 300 কোটি টাকা, কিন্তু কে রাশেদ খান? কেউ নেই এখানে। সেজন্য বাম পাশের রহস্য খুঁজতে খুঁজতে পেয়ে যাই নিয়াজকে। উনি তো বামহাতি ছিল, তার মানে উনি হলেন লিডার। মাজেদ, রাতুল, প্রান্তি, অর্ণবকে সেই ব্যবহার করছে। অর্ণবও বামহাতি। উনি অর্ণবের মা বাবাকে কিডন্যাপ করে রাশেদ খান বানায় অর্ণবকে। অর্ণবের হাতে ট্যাটু বানিয়ে দেয় যাতে নিয়াজের ওপর সন্দেহের তীরটা অর্ণবের দিকে যায়। অর্ণবের অ্যাকাউন্টে অনেক টাকা দেওয়া হয়। অর্ণবের সব ব্যাকগ্রাউন্ড চেক করি আমরা। এরপরও উনি যখন বুঝতে পারে কাজ হচ্ছে না, তখন ট্রাম্প কার্ড হিসেবে প্রান্তিকে সামনে আনে। প্রান্তি আগে থেকেই তার বাবার সাথে জড়িত ছিল। রাতুলের সাথে সে সম্পর্কে জড়িয়ে যায়, তবুও টাকার কাছে প্রান্তি সম্পর্ককে গুলি মারে। রাতুল প্রান্তিকে হুমকি দেয়, সম্পর্ক যদি না রাখে তাহলে সে সব কিছু বলে দেবে পুলিশকে। সেজন্য প্রান্তি এই নাটক করে। রাতুলকে মারতে সে আমাকেও ব্যবহার করে, কারণ প্রান্তি জানতো যে আমি কে ছিলাম। প্রান্তি যেহেতু রাতুলকে মারবে, দোষটা আমার উপরে দেবে, কারণ আমি যে ওকে নিয়ে পালিয়েছি। রাতুল মরলে সে বলবে রাতুল বাধা দিয়েছিল, আবার তাকে মেরে ফেলেছে। ফেসে যেতাম আমি। কিন্তু প্রান্তি জানে না আমার ফোন থেকে যাকে কল করবে তার হিস্ট্রি সেভ হয়ে যাবে। খোঁজ নিয়ে দেখলাম প্রান্তি এখানেই ধরা পড়ে গেছে। সেদিন রাতেও অর্ক প্রান্তির ছবি পাঠিয়েছিল আমার ফোনে। নেয়াজ আমার ওপরে নজর রাখত, তাই অর্ণের মাধ্যমে সব ডিটেলস নিতাম। অর্ণকে নেয়াজের পেছনে লাগিয়ে দিয়েছিলাম। সে সব ছবি আর তথ্য আমাকে দিত। ব্যাস, এইভাবে নেয়াজ সাহেব ধরা পড়ে। আর সেদিন আমি নিহালদেরকে বাঁচিয়ে নিয়ে আসার পর নেয়াজকে দেখি বাম হাত দিয়ে পানি খাচ্ছে। আর অর্ণ কনফার্ম করে তার বাম হাতেই ট্যাটু করা। তারপর মাজেদ, প্রান্তি আর নেয়াজের কথা মতো ড্রাগস নিয়ে শহরে যাচ্ছিল।
যেহেতু রাতুল নেই তাই মাজেদকে কাজটা দেওয়া হয়। অর্ণ ইনফরমেশন দেয়, রাস্তাতে ধরি ওটাকে। উনি সব কিছু স্বীকার করে কে এর পেছনে আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? আবির থামলো এবার। এতদিনে সব কিছু ক্লিয়ার হয়েছে। আহাদ সাহেব বলে, আবির তুমি কে? তোমার কাছে এত পাওয়ার কিভাবে আসলো? এটা আমি বলছি। আবির প্রথম যেদিন ঢাকাতে আসে সেদিন গলির ভেতর 4টা ছেলেকে সে মার্ডার করে দেয়। 2জন মানুষকে সে বাঁচায়। আমি তখন সামান্য মেয়র ছিলাম সেই সময়। আবির আমার দিকে তাকিয়ে থাকে। আমি ওর চোখে মুখে সাহস দেখি। বলি, নাম কি? আবির। এই বয়সে 4টাকে ডাউন করে দিয়েছিস? বেশ সাহস তো তোর। তোর মতো ছেলেকেই তো আমার দরকার। আমি ভেবেছিলাম আবিরকে ব্যবহার করে আমি দেশে আমার পাওয়ার বৃদ্ধি করব। সেজন্য আবিরকে পুলিশে দিইনি, আমার কাছে রাখি। আবির পড়াশোনা করতে চেয়েছিল, তবে শর্ত দিয়েছিলাম আমি হব দেশের ক্ষমতাশালী মানুষ। আবির পড়াশোনা করত আর রাতে মাস্তানি করত। আস্তে আস্তে আমাকে সে রাষ্ট্রপতি বানিয়ে দেয়। আমি ওকে NIS অফিসার বানিয়ে রাখি, যাতে করে দেশে কোনো প্রকার ঝামেলা হলে আবির যেতে পারে। সাইকো গ্যাংয়ের কথা জানতে পারি অনেক আগে, তাই আবিরকে মিশনে পাঠিয়ে দিই। আবির দেশের প্রধান NIS অফিসার। তারপর তো আপনারা সব জানেন আবির এখানে কেন আসছে, কেন এমন করছে। সব কিছু এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। খালেদ সাহেব থামলেন। আবির চুপচাপ বসে আছে। আহাদ সাহেব আবিরের কাছে আসলো। আবিরকে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আবিরকে বলে, আমাকে মাফ করে দাও আবির, আমি তোমার সাথে ছোট থেকে অনেক অন্যায় করেছি। আরে ওটা ব্যাপার না। সবাই শোনেন, আমি বেয়ারা ছিলাম, এখনও আছি। তবুও আমি আমার পরিবারের সবাইকে অনেক ভালোবাসছি। নিধি, তুই আমাকে বলেছিলি অনেক ভালোবাসিস। তোর ভালোবাসাটা আমিও বুঝেছি। আমিও তোকে অনেক ভালোবাসি। আমি জানি তোর বাবা আমাকে পছন্দ করে না। তুই কি আমার হয়ে থাকবি? আমার সাথে থাকতে পারবি? আবির হাত বাড়ায় নিধির দিকে। নিধি ভাবতে সময় নেয় না, দৌড়ে আবিরের কাছে আসে। আবিরকে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে কান্না করতে করতে বলে, আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। যেখানে যাও আমাকে সাথে নিয়ে যাবা। নিধির বাবা আসলো পিছনে। আবিরের কাঁধে হাত রেখে বলে, পাগল ছেলে, তোর উপরে আবার রাগ থাকবে নাকি? যা নিধি, ওই তোর আহাদ ভাই, কাজী ডাকেন, বিয়েটা হয়ে যাক এখানেই। অর্ক, যাও ওদেরকে নিয়ে যাও। মামার কথা শুনে নিয়াজদের নিয়ে যাওয়া হয়। তারপর আর কিছু নেই। ওদের বিয়েটা হয়ে যাক, তারপর না হয় দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিন সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। ধন্যবাদ। আমাদের আজকের গল্প এখানেই সমাপ্ত হলো।